আম, আমরা ম্যাগনেটিজমে কালকে হচ্ছে একটা লুপের উপর, একটা কারেন্ট ক্যারিং লুপের উপর কিভাবে ম্যাগনেটিক ফিল্ড ইফেক্ট করে সেটা দেখছিলাম, সেটা দেখা স্টার্ট করছিলাম। সো আমরা এরকম দেখছিলাম যে লেটস সে আমার একটা লুপ আছে, এরকম একটা লুপ আছে, যে লুপটার লেংথ হচ্ছে এল আর উইডথ হচ্ছে ডাব্লু, আর এটা এরকম এই ডিরেকশনে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আছে, বাম থেকে ডানে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আছে। আর আমাদের এই কারেন্ট ক্যারিং লুপটাতে হচ্ছে এইভাবে কারেন্ট ফ্লো করতেছে কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে, ক্লকওয়াইজও করতে পারে। সো এইভাবে হচ্ছে কারেন্ট ফ্লো হচ্ছিল, আই কারেন্ট। তো আমরা এই অবস্থায়, একদম এই অবস্থায় যখন ছিল, সেই অবস্থায় আমরা বের করছি যে এই লুপটার উপর, এই লুপটাতে হচ্ছে একটা টর্ক প্রডিউস হয়, এবং সেই টর্কটার ভ্যালু হচ্ছে আই এ বি। এটা আমরা গত ক্লাসে দেখাইছিলাম যে এরকম একটা লুপ থাকলে সেই লুপটাতে একটা টর্ক প্রডিউস হয়, লুপটা তখন রোটেট করা স্টার্ট করে, এবং সেই টর্কটা হচ্ছে টাউ ইজ ইকুয়াল টু আই এ বি। আচ্ছা, আমরা এই ফর্মুলাটাকে আর একটু আহ, করবো, আর একটু রিফাইন করবো, কারণ আমরা হচ্ছে এই অবস্থায় টর্ক কত সেটা বের করছি। বাট যে কোনো অবস্থায়, মানে ধরো এরপরে আমাদের এই লুপটা একটু রোটেট করলো, সো একটু রোটেট করার পর, মানে ধরো হালকা একটু রোটেট করলো কোনো একটা অ্যাঙ্গেলে, তো সেই রোটেশন করার পর যে কোনো মোমেন্টে ওর উপর টর্ক কত, সেই টর্কের একটা এক্সপ্রেশন বের করতে চাই। ঠিক আছে, সেই টর্কটা কত হবে সেটা বের করতে চাই। সো সেটা কিরকম হবে দেখতে, যে তখন আমাদের লুপটা কিছুটা ঘুরে যাবে। সো লুপটা তখন দেখতে হবে এরকম, যে ওর একটা সাইড হচ্ছে এরকম একটু পিছনে চলে গেছে, আর এইটা হচ্ছে ওর অবস্থা এরকম দেখতে, আর এইটা হচ্ছে ওর রোটেশনাল অ্যাক্সিস লেটসে। আর ম্যাগনেটিক ফিল্ডটা স্টিল এরকম বাম থেকে ডানে আছে, ম্যাগনেটিক ফিল্ডটা স্টিল এরকম বাম থেকে ডানে। তো যখন একটু ঘুরে গেছে, তখন ওর উপর টর্ক কত সেটা বের করতে চাই। তো যখন এভাবে ঘুরে গেছে, তখন ওর উপর টর্ক আমরা কিভাবে বের করতে পারি দেখো। সো যখন এইভাবে ঘুরে যাবে তখনও ওর ভিতরে কারেন্ট সেম থাকবে, তো ওর ভিতর দিয়ে তখনও এরকম আই কারেন্ট ফ্লো হবে। আর ওর এরিয়া তখনও সেম, এরিয়া চেঞ্জ হয় নাই, ম্যাগনেটিক ফিল্ডও চেঞ্জ হয় নাই, যেটা চেঞ্জ হয়েছে ওর ওরিয়েন্টেশন চেঞ্জ হয়েছে, দ্যাট ইজ ওর ডিরেকশনটা চেঞ্জ হয়েছে, ও কোন দিকে মুভ করে আছে সেটা চেঞ্জ হয়েছে। সো সেই অবস্থায় ওর উপর টর্ক কত। সো লেটস সে আমরা ধরলাম যে আমাদের এই লুপটা তার আগের পজিশন থেকে, মানে আগে তো সে হরাইজন্টালি ছিল বা আনুভূমিক ডিরেকশনে ছিল, এখন একটু বাঁকায় গেছে। তো আমি ধরলাম যে এই কোণটা হচ্ছে থিটা, এই কোণটা হচ্ছে থিটা, ও যতটুকু ঘুরে গেছে সেটা হচ্ছে থিটা। তো ওই অবস্থায় ওর উপর টর্ক কত। তো তখনও আমার চৌম্বক ক্ষেত্র আছে বাম থেকে ডানে, আমরা বললাম সেই চৌম্বক ক্ষেত্রটা হচ্ছে বি। তো ওই অবস্থায় ওর উপর টর্ক হবে দেখো, আমাদের এই যে তারটা আছে, এই যে তারটা আছে, এখানে যে তারটা আছে সেই তারটার উপর অ্যাগেন এই ম্যাগনেটিক ফিল্ডটা একটা চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করবে, যেটা সরি একটা চৌম্বক বল প্রয়োগ করবে, ম্যাগনেটিক ফোর্স প্রয়োগ করবে, যেটা ভ্যালু হবে অ্যাগেন আইএলবি। আর আমি যদি ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল ইউজ করি, তাহলে এটা ডিরেকশন হয় ডট। তুমি ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল ইউজ করে দেখতে পারো যে এই বাম পাশের ওয়্যারটাতে ডট একটা ফোর্স প্রডিউস হবে। আর আমাদের রাইট সাইডে যে তারটা আছে, এইখানে যে তারটা আছে, সেটাতেও সেম, এফ ইজ ইকুয়াল টু আইএলবি ফোর্স প্রডিউস হবে, কিন্তু এই ফোর্সটা হবে ক্রস, এই ফোর্সটা হবে ক্রস। আচ্ছা, এখন আমরা জানি যে এরকম দুইটা, মানে একটা ফোর্স হচ্ছে স্ক্রিন থেকে বাইরের দিকে, আর একটা হচ্ছে স্ক্রিনের ভিতরের দিকে। তো দুইটা ইকুয়াল আর প্যারালাল ফোর্স আছে, দ্যাটস ওয়াই এখানে একটা কাপল ফর্ম হবে। তো আমরা সেই কাপলের মোমেন্ট বা টর্ক ক্যালকুলেট করতে পারি, যেভাবে এখানে করছিলাম, এবং ওই অবস্থায় টর্কটা ছিল আইএবি। তো এই অবস্থায় আমাদের টর্ক কত আসবে, সো এই অবস্থায় আমাদের টর্ক আসবে, আমাদের ফোর্স হচ্ছে এফ, আর এবার এই দুইটা ফোর্সের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কিন্তু আর ডাব্লু না, কারণ দেখো ডাব্লু কিন্তু একটু এদিকে ঘুরে গেছে, তো পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কিন্তু এখন শর্ট। সো সেই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কত, আমরা যদি উপর থেকে দেখি, মানে আমরা যদি ধরো উপর থেকে এটার দিকে তাকাই,
উপর সাইড থেকে তাকাই, তাহলে আমি দেখব যে ওর যে প্রস্থ বা ডাব্লু যেটা, সেটা এরকম একটু বাঁকায় গেছে। কতটুকু বাঁকায় গেছে আমরা সেটা বলছি যে আগে যেখানে ছিল সেটার সাথে থিটা কোণে বাঁকায় গেছে। সো এখন তাহলে একটা ফোর্স হচ্ছে এই মাথায় কাজ করতেছে আর একটা হচ্ছে এই মাথায় কাজ করতেছে, তাহলে তাদের মধ্যে লম্ব দূরত্ব এখন কিন্তু আমরা বলতে পারি, যেহেতু এটা হচ্ছে থিটা আর এইটুক হচ্ছে ডাব্লু, তাহলে এই লম্ব দূরত্বটা হচ্ছে, এই যে লম্ব দূরত্বটা, সেটা হচ্ছে ডাব্লু। এই অ্যাঙ্গেল অনুযায়ী আমরা বলতে পারি সেই লম্ব দূরত্বটা হচ্ছে ডাব্লু কস থিটা। এই অ্যাঙ্গেলটা হচ্ছে ডাব্লু কস থিটা। সো আমরা তাহলে এখানে লিখতে পারি যে টর্কটা হবে ফোর্স গুণ ডাব্লু কস থিটা, মানে ওদের মধ্যবর্তী লম্ব দূরত্ব, দ্যাট ইজ ডাব্লু কস থিটা। থিটাটা আমি কোথায় ডিফাইন করছি দেখো, এইখানে, মানে ও আনুভূমিক থেকে কতটা ঘুরে গেছে সেই অনুযায়ী, যে ও আগের পজিশন থেকে যতটুকু ঘুরে গেছে সেটাকে আমি ডিফাইন করছি থিটা হিসেবে। আচ্ছা, এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এই অ্যাঙ্গেলটাকে অন্য একটা অ্যাঙ্গেল দিয়ে সাবস্টিটিউট করব, যেটা আমার জন্য হেল্পফুল হবে। তো সেই অ্যাঙ্গেলটা হচ্ছে, আমরা যদি চিন্তা করি যে আমাদের এই যে লুপটা আছে, মানে প্রথম অবস্থায় লুপটা যে আছে, ঠিক আছে, প্রথম অবস্থায় যে লুপটা আছে, আমি যদি তার একটা সাইড ভিউ দেখি, ধরো প্রথম অবস্থায় লুপটা এরকম ছিল এবং চৌম্বক ক্ষেত্র লুপের সাথে একই মানে এভাবে ছিল, আর তার উপর, মানে আমি একটু সাইড ভিউ দেখাচ্ছি সেম লুপটার, তার উপর এদিকে একটা বল প্রয়োগ হয়েছে আর এদিকে একটা বল প্রয়োগ হয়েছে। দ্যাটস ওয়াই সে হচ্ছে কিছুটা ঘুরে গেছে, মানে সে এদিকে একটা বল লাভ করছে, এদিকে একটা বল লাভ করছে, একটা টর্ক প্রডিউস হয়েছে এবং সে এই অক্ষের সাপেক্ষে ঘুরে গেছে, এই অক্ষের সাপেক্ষে ঘুরে গেছে। তো এখন কিছুটা ঘুরে যাওয়ার পর এখানে আমরা একটা জিনিস খেয়াল করি, আমি যদি এখানে এই যে আমার লুপটা আছে সেই লুপটার একটা সারফেস এরিয়া ভেক্টর নেই, আমি যদি সেই লুপটার একটা সারফেস এরিয়া ভেক্টর নেই বা একটা ক্ষেত্রফল ভেক্টর নেই, সেটা কিন্তু এই সারফেসের উপর পারপেন্ডিকুলার এবং এরকম একটা ডিরেকশনে হবে। আমি চাইলে অন্য সাইডেও নিতে পারি, এটা ম্যাটার করে না, বাট মেইন কথা হচ্ছে সারফেসের সাথে লম্ব ডিরেকশনে হবে, এবং সেই ভেক্টরটার মান হবে এই সারফেসটার যে ক্ষেত্রফল সেটা, এবং ডিরেকশন হবে এই সারফেসের সাথে লম্ব দিকে। তো একদম শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে সারফেস এরিয়া ভেক্টরটা চৌম্বক ক্ষেত্রের সাথে 90 ডিগ্রিতে ছিল। চৌম্বক ক্ষেত্রের সাথে কত ডিগ্রিতে ছিল? 90 ডিগ্রি। এখন যদি আমাদের লুপটা একটু ঘুরে যায়, মানে এরপর একটু ঘুরে যায়, মানে এই অবস্থাটাকে যদি আমি এখানে পিকচার করি, তাহলে লুপটা এখন আগের থেকে একটু ঘুরে গেছে, মানে আগের মতো ওইদিকে নাই, একটু এরকম ঘুরে গেছে, আর এখন সে দেখতে এরকম, ঠিক আছে, এখন সে দেখতে এরকম একটু ঘুরে গেছে, আর তার এটা হচ্ছে সেই রোটেশনাল অ্যাক্সিস। আর এই অবস্থায় আসার পর তার উপর বলটা প্রয়োগ হচ্ছে আবার এদিকে, আর অ্যাগেন এই অবস্থায় আসার পর বলটা প্রয়োগ হয়েছে এদিকে। তো এখন কিন্তু এই লুপটা ঘুরে যাওয়ার কারণে তার যে এরিয়া ভেক্টর, সেই এরিয়া ভেক্টরটাও ঘুরে গেছে। তো সেই এরিয়া ভেক্টরটা কত ঘুরে গেছে আমরা এখানে বুঝতে পারি, যে এরিয়া ভেক্টরটা যদি সে নিজে থিটা কোণে ঘুরে যায়, মানে সে আগে এই দিকে ছিল, মানে এখানে যদি একটা দাগ দিয়ে দেখাই, যে সে ধরো আগে এই দাগ বরাবর ছিল, এখন এখান থেকে একটু ঘুরে গেছে, তো সে থিটা কোণে ঘুরে গেছে। সো আমি তাহলে বুঝতে পারতেছি আমার এরিয়া ভেক্টরটা আগে এদিকে ছিল, এখান থেকে থিটা কোণে ঘুরে যাবে, ঠিক আছে, থিটা কোণে ঘুরে যাবে। তো এরিয়া ভেক্টরটা একটু ঘুরে গেল, তো তার মানে এইখান থেকে আমরা এখন চেষ্টা করব যে চৌম্বক ক্ষেত্রের সাথে, আমরা প্রথমে দেখছি যে চৌম্বক ক্ষেত্রের সাথে ক্ষেত্রফল ভেক্টরটা 90 ডিগ্রিতে ছিল, এখন চৌম্বক ক্ষেত্রের সাথে এই ক্ষেত্রফল ভেক্টরটা কত ডিগ্রিতে আছে। সো আমাদের চৌম্বক ক্ষেত্রে কিন্তু ডিরেকশন পরিবর্তন হয় নাই, সে কিন্তু আগের দিকেই আছে। তো চৌম্বক ক্ষেত্রের সাথে আগে ছিল 90 ডিগ্রিতে, এখন থিটা ডিগ্রি ঘুরে গেল, তাহলে এখন কত কোণে আছে বলতো? তোমাদের জন্য কোয়েশ্চেন, যে শুরুতে চৌম্বক ক্ষেত্রের সাথে ক্ষেত্রফল ভেক্টরটা ছিল 90 ডিগ্রিতে, এখন এই ক্ষেত্রফল ভেক্টরটা থিটা ডিগ্রি কোণে ঘুরে গেছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, তাহলে এখন ম্যাগনেটিক ফিল্ডের সাথে কোণ কত? আমি আরেকটু সিম্পলিফাই করি, যে শুরুতে জিনিসটা দেখতে ছিল এরকম, যে ধরো এই হচ্ছে আমার ক্ষেত্রফল ভেক্টর, আর লেটস সে এই হচ্ছে আমার
আচ্ছা এইভাবে দেখাই যে শুরুতে এটা হচ্ছে আমার ক্ষেত্রফল ভেক্টর, আমি টপ ভিউ দেখতেছি যে শুরুতে এটা হচ্ছে আমার ক্ষেত্রফল ভেক্টর আর এই দিকে হচ্ছে আমার চৌম্বক ক্ষেত্র ছিল শুরুতে, মানে এই অবস্থায়, এই অবস্থায়। তো এখন এরপর কি হলো যে কিছুটা ঘুরে যাওয়ার কারণে চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড স্টিল সেম ডিরেকশনে, বাট আমার এরিয়া ভেক্টরটা আগে এই লাইন বরাবর ছিল, এখন সেইখান থেকে একটু রোটেট করছে, রোটেট করে কতটুকু রোটেট করছে আমরা ওই যে বলছি থিটা কোণে রোটেট করে এইখানে চলে আসছে, এই দিকে মুভ করছে এখন, ঠিক আছে, থিটা কোণে ঘুরে গেছে। তো এখন তাহলে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্রের সাথে এরিয়া ভেক্টরের কোণ কত বলতো? আগে ছিল 90 ডিগ্রি, এখন কোণটা কত বলতে পারবা? একটু চ্যাটে অ্যান্সার দেওয়ার ট্রাই করো যে এখানে এরিয়া ভেক্টর আর চৌম্বক ক্ষেত্রের মধ্যে এখন কোণ কত? শুরুতে কোণটা ছিল 90 ডিগ্রি, বাট এখন কত? যেহেতু থিটা ডিগ্রিতে ঘুরে গেছে, হ্যাঁ সাবিতের অ্যান্সারটা ঠিক আছে, যেহেতু থিটা ডিগ্রিতে ঘুরে গেছে ডেফিনেটলি এই কোণটা এখন 90 ডিগ্রি মাইনাস থিটা। ওকে, সো এই কোণটাকে লেটসে আমি ফাই ডাকলাম, এই কোণটাকে আমি ডাকলাম ফাই। সো এই ফাই এর পরিচয় কি? ফাই এর পরিচয় হচ্ছে যে কোনো মুহূর্তে চৌম্বক ক্ষেত্র আর ক্ষেত্রফল ভেক্টর মানে ম্যাগনেটিক ফিল্ড আর সারফেস ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা, মানে ফাই এর পরিচয় হচ্ছে এই যে এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, মানে যে কোনো সময় চৌম্বক ক্ষেত্র আর ক্ষেত্রফল ভেক্টরের মধ্যবর্তী কোণ। এখানেও যদি দেখাই এই ছবিটাই যে ক্ষেত্রফল ভেক্টর হচ্ছে এখন এদিকে, এইদিকে, তো এইটার সাথে আমাদের চৌম্বক ক্ষেত্রের কোণ কত, তো সেই কোণটার পরিচয় আমি বলছি ফাই। তো এখান থেকে আমি লিখতে পারি যে আমি তাহলে বুঝলাম 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ফাই, তার মানে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস ফাই। তাহলে আমরা বলতে পারি যে তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু cos, আমি বোথ সাইডে cos অ্যাপ্লাই করলাম, তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু cos 90 মাইনাস ফাই, আর cos 90 মাইনাস ফাই হচ্ছে সাইন ফাই। সো এখান থেকে আমরা বুঝতে পারলাম এই cos থিটাকে আমরা লিখতে পারি সাইন ফাই, যেখানে ফাই হচ্ছে বি আর এর মধ্যবর্তী কোণ। তো কেন আমি বি আর এর মধ্যবর্তী কোণটাতে ইন্টারেস্টেড সেটা এখনই বুঝতে পারবো, যে এখান থেকে তাহলে আমি পরে লিখতে পারি এফ ইন্টু এই ডাব্লিউ ইন্টু এই cos থিটাকে লিখতে পারি সাইন ফাই, ঠিক আছে, cos থিটাকে লিখতে পারি হচ্ছে সাইন ফাই। আচ্ছা এখন আমরা এফ এর মান অলরেডি জানি, এফ এর মান হচ্ছে আই এল বি, তাহলে আই এল বি আর এটা হচ্ছে আমার ডাব্লু আর এই হচ্ছে আমার সাইন ফাই। আর এখান থেকে ফার্দার যেটা লেখা যায় যে এই যে এল আর এই যে ডাব্লু এই দুটাকে গুণ করলে আমরা পাবো এ, এরিয়া। সো আই এ বি সাইন ফাই। এখন এই যে ফাইটা এখানে লিখছি, যে ফাইটা এখানে লিখছি সে কিন্তু এই এ ভেক্টর আর বি এর মধ্যে কোণ। তাহলে দেখো এই এক্সপ্রেশনটা কি দাঁড়াচ্ছে যে এ বি সাইন ফাই, মানে এরিয়া ভেক্টরের মান ইন্টু চৌম্বক ক্ষেত্রের মান, ম্যাগনেটিক ফিল্ডের মান ইন্টু সাইন অফ তাদের মধ্যে মধ্যবর্তী কোণ, তাদের মধ্যে কোণের সাইন। সো জিনিসটা তো মানে এই জিনিসটাই তো ক্রস প্রোডাক্টের ডেফিনেশন বা ক্রস প্রোডাক্টের মান। সো এখান থেকে আমি তাহলে বুঝতেছি যে তাহলে আমি এই টর্ক যে ভেক্টরটা আছে তাকে ইদার আমি আই এ ক্রস বি লিখতে পারি, আই এ ক্রস বি লিখতে পারি, অথবা আরেকটা অপশন হতে পারে যে আমি তাকে বি ক্রস এ লিখতে পারি। এখন আমার চিন্তা করে বুঝতে হবে যে বি ক্রস এ হবে নাকি এ ক্রস বি হবে, কোনটা কারেক্ট। দুইটাই তো কারেক্ট হবে না, যে কোনো একটা কারেক্ট হবে। সো আরেকটা জিনিস আমি একটু বলি, আমরা একটা কনভেনশন ফলো করতেছি যে এর ডিরেকশন হচ্ছে, এর ডিরেকশন হচ্ছে মানে আমরা ক্ষেত্রফল ভেক্টরটা কোন দিকে নিব সেটার কনভেনশন হচ্ছে এর ডিরেকশন হচ্ছে আই যেদিকে ঘুরে, মানে কারেন্ট যেদিকে ঘুরে, আই যেদিকে ঘুরে সেদিকে ডান হাতের 4টা আঙ্গুল, সেদিকে আমাদের রাইট হ্যান্ডের, সেদিকে রাইট হ্যান্ডের 4টা আঙ্গুল ঘুরালে, সেদিকে রাইট হ্যান্ডের 4টা আঙ্গুল ঘুরালে, মানে বুড়ো আঙ্গুল বাদে যে আঙ্গুলগুলো আছে সেই 4টা আঙ্গুল ঘুরালে, 4টা আঙ্গুল ঘুরালে থাম যেদিকে পয়েন্ট করে, থাম যেদিকে পয়েন্ট করে, থাম যেদিকে পয়েন্ট করে,
দেখো এখানে কিন্তু আমি সেইভাবেই ধরছি, থাম যেদিকে পয়েন্ট করে ওইভাবে ধরছি। দেখো এই যে কারেন্ট আমাদের এরকম কাউন্টার ক্লকওয়াইজ ঘুরতেছে, আমি যদি ডান হাতের 4টা আঙ্গুল ওইটার দিকে ঘুরাই আমি দেখবো থামটা ডট নির্দেশ করতেছে, মানে স্ক্রিন থেকে বাইরের দিকে। আবার এই সিনারিওতে যদি আসি, কারেন্টটা এইভাবে ঘুরতেছে, ডান হাতের 4টা আঙ্গুলের দিকে ঘুরালে দেখবো আমার থামটা এরকম বাইরের দিকে পয়েন্ট করতেছে। এর জন্যই আমি আমার ক্ষেত্রফল ভেক্টরটা বাইরের দিকে ধরছি, ঠিক আছে, ভিতরের দিকে ধরিনি। আচ্ছা, সো সেই কনভেনশন অনুযায়ী, এটা আমাদের সেট করা কনভেনশন। তো এই কনভেনশন অনুযায়ী আমরা বোঝার ট্রাই করি টর্কের ডিরেকশনটা আই এ ক্রস বি হবে নাকি আই বি ক্রস এ হবে। তো এখন আমাদের এখানে টর্কের ডিরেকশন অলরেডি আমি বুঝতে পারতেছি যে এই অবজেক্টটা এই দিকে ঘুরে। তো এই দিকে যদি ঘুরে, মানে এরকম দিকে যদি ঘুরে, টর্কের ডিরেকশনও বের করার নিয়ম একই, যে ডান হাতে 4টা আঙ্গুল যেদিকে অবজেক্টটা ঘুরে ওই দিকে যদি ঘুরাই তখন থামটা যেদিকে পয়েন্ট করে, আমাদের থামটা কিন্তু তখন উপরের দিকে পয়েন্ট করে, তাহলে টর্কের ডিরেকশন হবে সেই উপরের দিকে। একটা বস্তু যেদিকে ঘুরে ডান হাতের 4টা আঙ্গুল ওইদিকে ঘুরালে বুড়া আঙ্গুলটা যেদিকে পয়েন্ট করে থাকে সেটাই হচ্ছে টর্কের ডিরেকশন। সো যেহেতু আমাদের অবজেক্টটা এইভাবে ঘুরতেছে, এই লুপটা এইভাবে ঘুরতেছে, এইদিকে ঘুরতেছে, ওইদিকে আমার ডান হাতের 4টা আঙ্গুল রোটেট করলে আমি আমার বুড়া আঙ্গুলকে দেখবো উপরের দিকে পয়েন্ট করে আছে। সো আমি আগে থেকেই জানি টর্কের ডিরেকশন হচ্ছে উপরের দিকে। এখন সেইটা ডান পাশের কোনটার সাথে কনসিস্টেন্ট, কোনটার সাথে ম্যাচ করে, এ ক্রস বি করলে পাওয়া যায় নাকি বি ক্রস এ করলে পাওয়া যায়। সো খুব সহজেই বোঝা যায় যে এইটা যেহেতু আমার এ আর এইটা যেহেতু আমার বি, আমি এ ক্রস বি করলে, তুমি যদি এ ক্রস বি করো তাহলে দেখবা যে ওইটার ডিরেকশন উপরের দিকে আসে। বাট বি ক্রস এ করলে তখন কিন্তু রাইট হ্যান্ড রুল নিয়ম অনুযায়ী নিচের দিকে আসে, মানে আমাদের সেই ক্রস প্রোডাক্টের নিয়ম। তো সেইখান থেকে আমরা বুঝতে পারি আই বি ক্রস এ আসলে একসেপ্টেবল না। তাহলে আমাদের কারেক্ট সূত্র হচ্ছে যে একটা লুপ তার যে কোনো অবস্থায় টর্কের এক্সপ্রেশন হচ্ছে আই এ ক্রস বি, মানে এটা ইউজ করে আমি তার টর্কটা মান এবং দিক দুইটাই পাবো, মানে এ ক্রস বি থেকে আমি মানও পাবো দিকও পাবো, এটা যেহেতু একটা ভেক্টর। সো এটাই হচ্ছে আমার একটা লুপ, যখন কারেন্ট ক্যারিং লুপ যখন একটা চৌম্বক ক্ষেত্রে থাকে তার মধ্যে মধ্যে যখন আই কারেন্ট প্রবাহিত হয় আর তার ক্ষেত্রফল ভেক্টর যদি এ হয়, ক্ষেত্রফল ভেক্টর এ ভেক্টর মানে তার ক্ষেত্রফলের মান হচ্ছে এ, ঠিক আছে। আর এ ক্রস বি হচ্ছে যে চৌম্বক ক্ষেত্রটা অ্যাপ্লাই করা হয়েছে। সো এর জন্যই আমরা এখানে দেখছি যে টর্কের মানটা শুরুতে সর্বাধিক থাকে। কেন সর্বাধিক থাকে? কারণ তখন এ আর বি এর মধ্যবর্তী কোণ থাকে 90, মানে তখন আমার লুপের যে এরিয়া ভেক্টর যেটা এখানে স্ক্রিন থেকে বাইরের দিকে আসতেছে সেইটা আর এই চৌম্বক ক্ষেত্র দুইটা থাকে 90 ডিগ্রিতে, ঠিক আছে। আর যখন একটু ঘুরে যায় তখন টর্ক কমে যায়, যখন ঘুরতে ঘুরতে একদম 90 ডিগ্রি পজিশনে আসে। ধরো আমি এখানে যদি সেটা দেখাই, যে ধরো ঘুরতে ঘুরতে এরকম হয়ে গেল, এরকম হয়ে গেল লুপটা, এখান থেকে ঘুরতে ঘুরতে এরকম হয়ে গেল, ঠিক আছে, বা এটার পরে এদিক এরকম হয়ে গেল। আর চৌম্বক ক্ষেত্র আগের দিকেই, চৌম্বক ক্ষেত্র হচ্ছে ওর সাথে লম্ব বরাবর, তখন কিন্তু টর্ক হয়ে যাবে 0, কারণ চৌম্বক ক্ষেত্র ওর ভিতরে লম্বলম্বী ভাবে ঢুকতেছে, কিন্তু ওর এরিয়া ভেক্টরের সাথে তো চৌম্বক ক্ষেত্রটা তোমার ইয়া হয়ে গেছে, সমান্তরাল হয়ে গেছে, ওর এরিয়া ভেক্টর ওইদিকে। তো এরিয়া ভেক্টর আর চৌম্বক ক্ষেত্র এখানে দেখতে পাচ্ছি সমান্তরাল হয়ে গেছে। তো তাও এ ক্রস বি, এ ক্রস বি তখন হয়ে যাবে 0। অ্যাজ আ রেজাল্ট এই অবস্থায় ওর কিন্তু কোনো টর্ক থাকবে না, কিন্তু যেহেতু ও অলরেডি রোটেট করে আসছে, ওর একটা জড়তা থাকবে, জড়তার কারণে ও আর একটু ঘুরে যাবে, ঘুরে গেলেই এরপর আবার মানে বাকিটুকু আবার টর্কের কারণে ঘোরা স্টার্ট করবে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমাদের একটা কারেন্ট ক্যারিং লুপে টর্ক হিসাব করা যায়, যে টাও ইজ ইকুয়াল টু আই এ ক্রস বি। সবাই কি এই পর্যন্ত বুঝতে পারছি? একটু রেসপন্ড করো তো চ্যাটে যে সবার ক্লিয়ার কিনা। আচ্ছা, প্যারালেলের কেসটা আরেকবার, হ্যাঁ, প্যারালেলের কেসটা হচ্ছে যখন আমার এই লুপটার মানে লুপটা আর মানে লুপের ভিতর চৌম্বক ক্ষেত্র লম্বভাবে প্রবেশ করে, লুপের ভিতর লম্বভাবে প্রবেশ করে মানে লুপের এরিয়া ভেক্টর তখন চৌম্বক ক্ষেত্রের সাথে সমান্তরালে আছে, তার মানে তখন তাদের মধ্যবর্তী কোণ
0 ডিগ্রি। সো অ্যাজ আ রেজাল্ট আমরা তাহলে বলতে পারি যে তখন টর্ক থাকবে না, কারণ ক্রস প্রোডাক্ট সমান্তরালের জন্য 0 হয়ে যায়। ওকে, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। সো আমরা তাহলে চৌম্বক ক্ষেত্রের প্রভাব হিসেবে 3টা সূত্র সোফার পড়ছি, যে একটা চার্জ যখন চৌম্বক ক্ষেত্রে থাকে তখন তার উপর চৌম্বক বল প্রয়োগ হয় কিউ ভি ক্রস বি। তারপর যখন একটা তার থাকে, তড়িৎবাহী তার, তখন তার উপর বল প্রয়োগ হয় আই এল ক্রস বি। আর যখন একটা কারেন্ট ক্যারিং লুপ থাকে তখন তার উপর একটা টর্ক প্রয়োগ হয়, সেই টর্কটা হচ্ছে আই এ ক্রস বি। সূত্রগুলো দেখতে একই রকম এবং সবসময় দেখো ক্রস গুণ, এবং বি কিন্তু সবার লাস্টে। ঠিক আছে, সো এখান থেকে আমরা তাহলে বুঝলাম যে কিভাবে এরা রিলেটেড। আচ্ছা, এছাড়া আর আরো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। ওকে, তাহলে আমরা সামনে আগাই। আমি তাহলে একটা ছোট অঙ্ক করতে দিই এখন। যে ধরো আহ, একটা লুপ আছে, যে লুপটা শুরুতে এরকম ভাবে ছিল, শুরুতে এভাবে ছিল, বাট এখন সে কিছুটা ঘুরে গেছে। ধরো এখন সে কিছুটা ঘুরে গেছে এরকম। কতটুকু ঘুরে গেছে সেটাও বলা আছে, যে সে হচ্ছে 30 ডিগ্রি ঘুরে গেছে। 30 ডিগ্রি ঘুরে গেছে। তো বলা আছে যে এটার দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার, আর এটার প্রস্থ হচ্ছে 1 মিটার। আর এখানে যে চৌম্বক ক্ষেত্রটা আছে বাম থেকে ডানে, যে চৌম্বক ক্ষেত্রটা যে আছে সেই চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে 10 টেসলা। তো কোশ্চেন হচ্ছে যে তাহলে এই অবস্থায় ওর উপর টর্ক কত, টর্কের মান কত, এটা বের করতে হবে। সবাই একটু করো তো এটা। আচ্ছা, আরেকটা জিনিস, যে ওর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে 2 অ্যাম্পিয়ার। ওর ভিতর দিয়ে কারেন্ট এরকম কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে, মানে এইভাবে ঘুরতেছে, এইভাবে ঘুরতেছে। তো সেই আহ, কারেন্টের মান হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তো বের করো যে এই অবস্থায় ওর উপর ইয়া কত, টর্ক কত। ঠিক আছে, আচ্ছা আমরা এক কাজ করি, ইয়া করবো এই আর 2 মিনিট পর আমি 10 মিনিট নামাজের ব্রেক দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এই অঙ্কটা আগে করো, যে এই অবস্থায় ওর উপর টর্ক কত। এখানে কিন্তু ওই যে এভরি ওয়ানে মেসেজ দেওয়া যায় না, শুধু প্রাইভেটলি মেসেজ দেওয়া যায়। টর্কের ইউনিট হচ্ছে নিউটন মিটার। ঠিক আছে, নিউটন মিটার। আর এফ, টাও সমান আর এফ। সবাই একটু এটা করে আমাকে চ্যাট বক্সে লেখো। আচ্ছা সাবিত, তোমার অ্যান্সারটা হয় নাই, তুমি একটু আরেকবার ট্রাই করো। আচ্ছা, সো অ্যান্সার হচ্ছে 51.96 বা 30√3। 30 না, ঠিক আছে, 30√3। কেন 30√3? কারণ এখানে এই যে এখান থেকে আমরা লিখতে পারি যে টাও ইজ ইকুয়াল টু হচ্ছে আই এ বি সাইন ফাই। তো কারেন্টের মান হচ্ছে 2, এরিয়া হচ্ছে 3, আর 1 গুণ দিলে 3, চৌম্বক ক্ষেত্র হচ্ছে 10, আর সাইন ফাই হচ্ছে
ক্ষেত্রফল ভেক্টরের সাথে কোণ। তো ক্ষেত্রফল ভেক্টরের সাথে কোণ কত হবে? ওর ক্ষেত্রফল ভেক্টর অ্যাট দিস মোমেন্ট ওর ক্ষেত্রফল ভেক্টরটা এদিকে। তো শুরুতে সেটা 90 ডিগ্রিতে ছিল। এখন এটা যেহেতু 30 ডিগ্রি ঘুরে গেছে, তার মানে এখন ওর সাথে ও 30 ডিগ্রি ঘুরে গেছে। তাহলে চৌম্বক ক্ষেত্রের সাথে এখন ওর কোণ 60 ডিগ্রি। একটু আগে তো পুরো প্রুফটা ওইভাবেই করলাম, রাইট? সো এখানে তাহলে সাইন থিটার মান হবে 60 ডিগ্রি। সো এখান থেকে আসে 30√3। সো 30√3 নিউটন মিটার। ওকে, সো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আচ্ছা, আমরা এখন যেটা করব, মিটিং এভাবেই থাকবে। আমরা এখন একটা 8 মিনিটের একটা নামাজের ব্রেক দিলাম। তোমরা হচ্ছে নামাজ পড়ে দেন আসো, দেন আমরা ক্লাস কন্টিনিউ করবো। আমি আমার মাইকটা মিউটেড রাখতেছি। দেন আমরা 8 মিনিট পরে, এখন 7:03 বাজে, 7:11 থেকে আমরা ঠিক আবার কন্টিনিউ করবো। ওকে, সো আমরা এখানে দেখলাম যে টর্কের এক্সপ্রেশন, মানে টর্কের যে মান সেটা হচ্ছে আই এ বি সাইন ফাই, আর টর্কের যে এক্সপ্রেশন মানে ভেক্টর এক্সপ্রেশন সেটা হচ্ছে টাউ ইজ ইকুয়াল টু আই এ ক্রস বি। তো এইটাকে আমরা এখন অন্য একটা ফরম্যাটে লিখবো। এটা হচ্ছে এই যে আমরা এখানে বেসিক্যালি কারেন্ট ক্যারিং একটা লুপের উপর, এটা হচ্ছে একটা লুপ, বা এটাকে কয়েলও বলা যায়। অ্যান্ড ইনফ্যাক্ট এটা যদি মানে এরকম আয়তক্ষেত্র না হয়ে ধরো অন্য কোনো শেপও হতো, তখনও আমার ফর্মুলা সেম থাকতো। মানে সেটা ডেরিভেশনটা ডিফিকাল্ট, বাট আমরা এই রেক্ট্যাঙ্গুলার শেপ দিয়ে ডিরাইভ করছি। বাট এটা আসলে জেনারেল, মানে যে এখানে যদি আমার ধরো একটা এরকম একটা বৃত্তাকার লুপ থাকতো, সেই বৃত্তাকার লুপটাও যদি এরকম একটা চৌম্বক ক্ষেত্রে থাকতো, সেও কিন্তু একটা সেও দেখা যেত একটা টর্ক ফিল করতো। তো যে কোনো শেপই হতে পারে। তো এই কারেন্ট ক্যারিং যে আমরা একটু মাথায় রাখবো, এই কারেন্ট ক্যারিং যে ওয়্যার, মানে সরি কারেন্ট ক্যারিং যে লুপ, কারেন্ট ক্যারিং যে লুপ বা কয়েল, এইটার এইটাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল। এটাকে বলা হয় ম্যাগনেটিক ডাইপোল। কারেন্ট ক্যারিং লুপ বা কয়েলকেই বলা হয় ম্যাগনেটিক ডাইপোল। এবং এইখানে এখন আমরা একটা টার্ম ডিফাইন করব, যেটাকে বলা হয় ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট বা চৌম্বক দ্বিমেরু ভ্রামক। আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে পড়ছিলাম ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, সেটাকে আমরা পি দিয়ে প্রকাশ করছিলাম। তো এখন আমরা সিমিলার একটা টার্ম ডিফাইন করব, যেটাকে বলা হয় ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট বা চৌম্বক দ্বিমেরু ভ্রামক। এবং এই চৌম্বক দ্বিমেরু ভ্রামক যেটা, সেটাকে মিউ দিয়ে প্রকাশ করে। এই চৌম্বক দ্বিমেরু ভ্রামকটা হচ্ছে, এটাকে ডিফাইন করা হয় আই ইন্টু এ। এটাকে বলা হয় চৌম্বক দ্বিমেরু ভ্রামক। এবং আমরা ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে দেখছিলাম, মানে আমরা যখন ইলেকট্রিক ডাইপোল পড়ছিলাম তখন আমরা তড়িৎ দ্বিমেরু ভ্রামক দেখছিলাম যে পি এর সংজ্ঞা হচ্ছে কিউ ইন্টু ডি, যেখানে কিউ হচ্ছে ওই দ্বিমেরুর দুইটা চার্জের যে কোনো একটা, আর ডি হচ্ছে তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব। ঠিক আছে, এখন ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের সংজ্ঞাটা হচ্ছে এরকম, মিউ ইজ ইকুয়াল টু আই এ। এবং এখানে আমরা আরো একটা জিনিস বলছিলাম তড়িৎ দ্বিমেরু ভ্রামক পড়ার সময়, যে পি হচ্ছে একটা ভেক্টর যেটা ডিরেকশন হচ্ছে ডি এর দিকে, এবং এই ডি এর ডিরেকশন ছিল মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে, আমরা ওভাবে ডিফাইন করছিলাম। তো একদম সেম ভাবে আমাদের ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টও হচ্ছে আসলে একটা ভেক্টর। এই চৌম্বক দ্বিমেরু ভ্রামকও হচ্ছে একটা ভেক্টর, এবং তার ডিরেকশন হচ্ছে আমাদের যে ক্ষেত্রফল ভেক্টর আছে তার দিকে। সো মিউ ভেক্টরটা হচ্ছে আই এ, এই ভেক্টরটা। তাহলে দেখো আমরা তাহলে আমাদের এই টর্কের এক্সপ্রেশনটাকে একটু, এই যে আই এ ক্রস বি, এটাকে লেখা যায় আই এ ক্রস বি, এইভাবে লেখা যায়। আর এই আই এ যেটা, এই যে টার্মটা আছে, এটাকেই আমরা বলি চৌম্বক দ্বিমেরু ভ্রামক বা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট মিউ। তো এখান থেকে আমরা কিন্তু টর্কের এক্সপ্রেশনটা লিখতে পারি এভাবে, যে এটা হচ্ছে জাস্ট মিউ ক্রস বি। তাহলে আমাকে যদি ধরো কারেন্ট আর ক্ষেত্রফল না বলে কোন একটা জিনিসের চৌম্বক দ্বিমেরু ভ্রামক বলে দেয়, তাহলে সেটার সাথে বি এর ক্রস প্রোডাক্টই হচ্ছে ওর টর্ক ইন্ডিকেট করবে। এন্ড দেখো সূত্রটা কিন্তু তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মতোই। তড়িৎ দ্বিমেরু ভ্রামকে আমরা দেখছিলাম যে একটা ডাইপোল যখন একটা ইলেকট্রিক ফিল্ডে থাকে, তখন সে যে টর্কটা ফেস করে সেটা হচ্ছে পি ক্রস টি। আর আমরা এখন দেখলাম একটা কারেন্ট ক্যারিং কয়েল বা লুপ, দ্যাট ইজ ম্যাগনেটিক ডাইপোল। আমাদের আগে ছিল দুইটা চার্জ, একটা প্লাস একটা মাইনাস। সেটাকে আমরা বলছি তড়িৎ দ্বিমেরু ভ্রামক বা ইলেকট্রিক ডাইপোল। সেইটা যখন একটা ইলেকট্রিক ফিল্ডে থাকে, সেই সময়ে সেই ডাইপোলটা এরকম একটা টর্ক ফিল করে।
আর যখন একটা ম্যাগনেটিক ডাইপোল একটা ম্যাগনেটিক ফিল্ডে থাকে, দ্যাট ইজ এই যে কারেন্ট ক্যারিং কয়েল, এটা যখন একটা ম্যাগনেটিক ফিল্ডে থাকে তখন সে যে টর্কটা ফিল করে সেটা হচ্ছে মিউ ক্রস বি। দেখো সূত্র দুইটার মধ্যে কিন্তু সিমিলারিটি আছে, যে এখানে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট ক্রস ইলেকট্রিক ফিল্ড, এখানে হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ক্রস ম্যাগনেটিক ফিল্ড। সো এইভাবে হচ্ছে আমরা টর্কের ফর্মুলাটা লিখতে পারি। আর আরেকটা জিনিস আমরা চাইলে ডিরাইভ করে দেখতে পারি, বাট আমরা ডিরাইভ করব না এখানে। আমরা এই ইলেকট্রিক ডাইপোল যখন পড়ছিলাম তখন আমরা বের করছিলাম যে একটা ইলেকট্রিক ডাইপোল এর মানে ইলেকট্রিক ডাইপোল যখন কোনো একটা ইলেকট্রিক ফিল্ডে থাকে তখন তার তোমার বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি হচ্ছে মাইনাস পি ডট ই। একদম সেম ভাবে চৌম্বক ক্ষেত্রে যখন একটা ম্যাগনেটিক ডাইপোল থাকে, ম্যাগনেটিক ফিল্ডে যখন একটা ম্যাগনেটিক ডাইপোল থাকে তারও একটা এরকম পটেনশিয়াল এনার্জি থাকে, সেটা হচ্ছে বুঝতেই পারতেছো মাইনাস ইউ সরি মাইনাস মিউ ডট বি। সো এই দুইটা আমাদের এখানে ইম্পর্টেন্ট সূত্র, আমরা এগুলো মনে রাখবো। এগুলো থেকে ম্যাথ কম আসে, বাট আমাদের এই কনসেপ্টগুলো জানতে হবে যে ম্যাগনেটিক ডাইপোল এর জন্য টর্ক আর পটেনশিয়াল এনার্জি কত, মানে ইলেকট্রিক ফিল্ডের মতোই সূত্রগুলো মিলাই মিলাই পাওয়া যায়। ঠিক আছে, একদম সেম ভাবে। আচ্ছা, সো কারো কি এই রিলেটেড কোনো কোশ্চেন আছে? আর যদি না থাকে আমরা তাহলে এখন পরের টপিকে মুভ করব। আচ্ছা, সো এখন আচ্ছা একটা কোশ্চেন আসছে, মিউ এর আগে মাইনাস কেন? আমরা এখানে ডেরিভেশনটা দেখাচ্ছি না। মিউ এর আগে মাইনাস কেন সেটার আগে তুমি এই কোশ্চেনটার উত্তর তাহলে বের করো যে পি এর আগে কেন মাইনাস ছিল, এবং সেটার ডেরিভেশন কিন্তু আমরা দেখাইছিলাম। একদম সেম ভাবে তুমি এখানেও ডিরাইভ করতে পারবা, এন্ড সেম কারণে এখানেও মাইনাস আসবে। তো মনে করে দেখো যে ওইখানে কেন মাইনাস ছিল। ঠিক আছে, আচ্ছা। সো এখন আমরা তাহলে আমাদের পরের টপিকে আসি। আমাদের পরের টপিকটা বেশ ইন্টারেস্টিং। সেটা হচ্ছে আমি এখানে ডিরেক্ট মানে টপিকটা টাইটেলটা আসলে ইম্পর্টেন্ট না, মেইনলি হচ্ছে আমি একটা এক্সাম্পল দিয়ে এটা বোঝাবো। ধরো আমার একটা ম্যাগনেটিক ফিল্ড আছে কোথাও এরকম ক্রস, মানে স্ক্রিনের ভিতরের দিকে ঢুকতেছে এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। এখন এই ম্যাগনেটিক ফিল্ডে যদি একটা চার্জ যদি একটা চার্জ ধরো সেই চার্জটা পজিটিভ চার্জ কিউ, আর তার বেগ হচ্ছে ভি, পজিটিভ চার্জ, সে যদি এই চৌম্বক ক্ষেত্রে ঢুকে তখন আসলে কি হবে? সো আমরা জানি যে সে যখন এই ম্যাগনেটিক ফিল্ডের ভিতর ঢুকবে, ধরো ঢুকে এখানে আসলো, তখন কিন্তু সে একটা ফোর্স ফিল করবে, এবং সেই ফোর্সটার ডিরেকশন কোন দিকে আমরা জানি, সেই ফোর্সটা হচ্ছে এফ কিউ ক্রস ভি, সরি এফ কিউ ভি ক্রস বি। সো ভি ক্রস বি করলে বা ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল ইউজ করলে আমরা বের করতে পারি যে এখানে ওর উপর ফোর্সটা হবে এরকম উপরের দিকে, মানে এই দিকে, এই দিকে ও একটা ফোর্স ফিল করবে। সো অ্যাজ আ রেজাল্ট যেটা হবে, ও কিন্তু একটু বাঁকায় যাবে, মানে ও অরিজিনালি যেদিকে যাচ্ছিল সেদিকে যাবে না। এখন ধরো একটু বাঁকায় গেল, বাঁকায় ধরো এইখানে আসলো, এইখানে আসলো। একটা জিনিস আমি বোঝার ট্রাই করি যে এই ফোর্সটা কিন্তু মানে এই যে ম্যাগনেটিক ফোর্স যেটা অ্যাক্ট করতেছে ওর উপর, সেটা কিন্তু পুরোপুরি ওর ডিরেকশন অফ মোশনের সাথে পারপেন্ডিকুলার, মানে ওর গতি যেদিকে তার সাথে ঠিক লম্ব দিকে। সো ও একটু ঘুরে যাবে, অ্যান্ড ঘুরে গিয়ে তখন ওর মানে যেহেতু লম্বালম্বি কাজ করছে, তাহলে ওর এই ডান দিকে যে বেগ সেটার কিন্তু কোনো পরিবর্তন হবে না, যেহেতু বলটা লম্বালম্বি কাজ করছে। সো ও যদি একটু ঘুরে যায়, ঘুরে গিয়ে এইখানে আসার পর, হালকা একটু ঘুরে গেলে এইখানে আসার পরও ওর বেগ কিন্তু থাকবে ভি। এখন এইখানে যখন আসবে তখনও কিন্তু ওর উপর চৌম্বক বল প্রয়োগ হবে, সেটা কোন দিকে হবে? অ্যাগেইন আমরা যদি ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল ইউজ করি, তাহলে এফবিআই করলে বা কিউ ভি ক্রস ভি ক্রস বি করলে, ভি হচ্ছে এদিকে আর বি হচ্ছে স্ক্রিনের ভিতরের দিকে, আমরা দেখবো যে ওর উপর ফোর্সটা আসে তখন এই দিকে। সো অ্যাগেইন ও কিন্তু আরেকটু এখান থেকে এরকম বাঁকায় ঘুরে যাবে, এদিকে আসবে, অ্যান্ড এইখানে যখন আসবে লেটস সে তখন ওর ভেলোসিটিটা এদিকে, অ্যান্ড তখন ও আবার ফোর্স ফিল করবে। ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল যদি অ্যাপ্লাই করো, দেখবা যে ও তখন ফোর্স ফিল করতেছে বাম দিকে। সো অ্যাজ এ রেজাল্ট যেটা হবে, ও একটা এরকম মানে যেহেতু কন্টিনিউয়াসলি ওর উপর একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, যেটা হচ্ছে দেখতে এই যে সেন্টারের দিকে, মানে সেন্ট্রিপিটাল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, অ্যাজ এ রেজাল্ট ও কিন্তু একটা বৃত্ত পথে ঘোরা শুরু করবে। ঠিক আছে, এখানে ফোর্সটা যেহেতু কন্টিনিউয়াসলি ওর উপর অ্যাক্ট করতেছে সেন্টারের দিকে,
অ্যাজ আ রেজাল্ট এটা কিন্তু একটা সেন্ট্রিপিটাল ফোর্স বা কেন্দ্রমুখী বল আকারে কাজ করবে। সো দেখা যাবে ওই চার্জটা চৌম্বক ক্ষেত্রে ঢুকলে সে একটা বৃত্ত পথে, এরকম একটা বৃত্ত পথে ঘোরা শুরু করবে। তো আমাদের টাস্ক হচ্ছে, আমাদের মানে এটা একটা ম্যাথ আকারেই আসে, আমাদের টাস্ক হচ্ছে এই বৃত্তপথটার ব্যাসার্ধ বের করা। সো আমি যদি এখানে একটু ছবিটা আরেকবার ক্লিন করে আঁকি, যে আমাদের চার্জটা যখন এখানে বৃত্তপথে মানে চৌম্বক ক্ষেত্রের ভিতর ঢুকবে, সে তখন এরকম একটা সার্কুলার পাথে রোটেট করা স্টার্ট করবে, ঠিক আছে? তখন এরকম সার্কুলার পাথে রোটেট করা স্টার্ট করবে। আমার টার্গেট হচ্ছে এই সার্কুলার পাথটার রেডিয়াস বের করা। মানে এই টপিকটার টাইটেল হচ্ছে যে এ চার্জ রোটেটিং ইন আ সার্কেল ইন আ ম্যাগনেটিক ফিল্ড। তো সেইটার মানে চৌম্বক ক্ষেত্রে ঘূর্ণায়মান একটা চার্জ, তো তার জন্য আমার রেডিয়াস কত, মানে এই বৃত্তপথটার ব্যাসার্ধ কত, ঠিক আছে? এটা আমরা বের করতে চাই। সো এখন সেটা আমরা কিভাবে বের করতে পারি, যে আমাদের এই চার্জটার মান হচ্ছে কিউ আর তার বেগ হচ্ছে ভি। আর আমরা দেখছি যে সবসময় এই বলটা, এখান থেকে বুঝতে পারছি যে সবসময় এই বলটা কেন্দ্রের দিকে অ্যাক্ট করে, মানে এটা কেন্দ্রমুখী বল আকারে কাজ করে বা সেন্ট্রিপিটাল ফোর্স আকারে কাজ করে। সো এখন আমাদের এই বৃত্তপথের যে ব্যাসার্ধ, যেটা আমরা বের করতে চাই, ধরো এই যে বৃত্তপথটার যে ব্যাসার্ধ, সেটা যদি লেটস সে আর হয়, বৃত্তপথটার ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে দেখো এখানে আমরা তাহলে কি বলতে পারি, যে এই বলটার মান, এই বলটার মান হচ্ছে এই ফর্মুলা অনুযায়ী কিউ ভি ক্রস বি অনুযায়ী এই বলটার মান হচ্ছে কিউ ভিবি। কারণ ভি হচ্ছে ডান দিকে আর বি হচ্ছে স্ক্রিনের ভিতরের দিকে। বা যদি ধরো ভি এখানেও থাকে, মানে কিউ এখানেও থাকে, তখনও ভি এই তলের উপর, বাট বি হচ্ছে স্ক্রিনের ভিতরের দিকে। তার মানে সবসময় ভি আর বি কিন্তু 90 ডিগ্রিতে থাকতেছে। তার মানে এফ সমান কিউ ভিবি সাইন 90 ডিগ্রি, বা জাস্ট এফ সমান হচ্ছে কিউ ভিবি, ঠিক আছে? হ্যাঁ, ফায়াজের কোশ্চেনটার উত্তর সঠিক, যে একটা চার্জ যদি চৌম্বক ক্ষেত্রে ঘুরে ঢুকে তাহলে সে এরকম বৃত্তপথে ঘোরা শুরু করবে, ঠিক আছে? আচ্ছা, সো এখন এই যে এফটা, এই এফ ইজ ইকুয়াল টু আমরা বের করছি কিউ ভিবি, এন্ড আমরা এইমাত্রই বললাম এই ফোর্সটাই হচ্ছে তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স বা কেন্দ্রমুখী বল আকারে কাজ করতেছে, যে ওকে এই বৃত্তপথে ঘোরানোর জন্য দায়ী। এখন আমরা আবার জানি যে কেন্দ্রমুখী বলের সূত্র হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, যেখানে ভি হচ্ছে ওর বেগ আর আর হচ্ছে ওর বৃত্তপথের ব্যাসার্ধ। আর এই পাশ থেকে আমরা বের করছি যে এফ সমান হচ্ছে কিউ ভিবি। এইখান থেকে দেখো আমরা কিন্তু এই ব্যাসার্ধের মানটা বের করতে পারি, যে আর ইজ ইকুয়াল টু ভি একটা করে কাটা যায়, তাহলে এম ভি বাই কিউবি তার রুট, সরি এম ভি বাই কিউবি, জাস্ট আর ইজ ইকুয়াল টু হচ্ছে এম ভি বাই কিউবি। এইটাই হচ্ছে আমাদের ওই বৃত্তপথের ব্যাসার্ধ, ঠিক আছে? সো একটা চৌম্বক ক্ষেত্র বি, একটা চৌম্বক ক্ষেত্র, সেটার সাথে লম্বালম্বি ভাবে যদি একটা চার্জ তার মধ্যে ঢুকে, যে চার্জটার চার্জের ভ্যালু হচ্ছে কিউ আর ভর বা ম্যাস হচ্ছে এম, তখন সে এম ভি বাই কিউবি এরকম ব্যাসার্ধের একটা বৃত্তপথে ঘোরা স্টার্ট করবে, ঠিক আছে? তো এইখান থেকে এমসিকিউ আসে যে আহ, বের করো যে এম দেওয়া আছে, ধর একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন একটা চৌম্বক ক্ষেত্রে ঢুকলো, বের করো যে ওর আহ, বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত। সো আমরা তাহলে একটা ম্যাথ করে ফেলি এই টপিক রিলেটেড। তোমরা এটার উত্তর চ্যাট বক্সে লিখবা। যে ধরো আমার একটা চৌম্বক ক্ষেত্র আছে এখানে, এরকম ক্রস, ডটও হতে পারে। সো এখানে হচ্ছে এরকম একটা চৌম্বক ক্ষেত্র আছে ক্রস। তো সেই চৌম্বক ক্ষেত্রটার মান হচ্ছে 15 টেসলা, 15 টেসলা। এখন এই চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বালম্বি ভাবে যদি একটা ইলেকট্রন প্রবেশ করে, ঠিক আছে, একটা ইলেকট্রন প্রবেশ করে, ধরো এইখান থেকে দিলাম, যে একটা ইলেকট্রন যদি প্রবেশ করে, তাহলে সেই ইলেকট্রনটা যে বৃত্ত পথে ঘুরবে তার ব্যাসার্ধ কত, এটা একটু বের করো তো সবাই। আর বলা আছে যে এখানে এই ইলেকট্রনটার বেগ হচ্ছে 2.5 ইন্টু 10⁵ মিটার পার সেকেন্ড। সো বের করো যে ওই বৃত্তপথটার ব্যাসার্ধ কত হবে, ঠিক আছে? এটা করে একটু চ্যাট বক্সে সবাই লেখো। আচ্ছা, অলরেডি আমি অ্যান্সার দেখতে পাচ্ছি, কয়েকজন পাঠাইছো, সবাই একটু ট্রাই করো। কয়েকজন কিন্তু কোনো ধরনের রেসপন্সই করতেছো না, বুঝতেছো কিনা বা কোনো অঙ্কর উত্তর দিচ্ছ না, তার মানে সিম্পলি তুমি ক্লাসে জয়েন করে চলে গেছো। সো ডোন্ট এক্সপেক্ট যে পরে আবার রেকর্ডিং দেওয়া হবে এটার।
বের করতে হবে যে এই ইলেকট্রনটা যে বৃত্তপথে ঘুরবে তার ব্যাসার্ধ কত। সূত্র এখানে লেখাই আছে। আচ্ছা, সো অ্যান্সারটা হচ্ছে 9.5 ইন্টু 10⁻⁻⁸ আচ্ছা, এইটা দুইটা পাইলাম। আর আরেকজন আনসার লিখছো 3.03 ইন্টু 10⁻⁵, আবার আরেকজন লিখছো 94.79। আচ্ছা, এত ডিফারেন্স কেন? আমি একটু করে দেখাই। দেখো, আর ইজ ইকুয়াল টু সিম্পলি হচ্ছে কি এমভি বাই কিউবি। তো ইলেকট্রনের চার্জ হচ্ছে 9.11 ইন্টু 10⁻⁻31 কেজি। বেগ বা ভি হচ্ছে 2.5 ইন্টু 10⁻⁵, আর কিউ হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19, আর চৌম্বক ক্ষেত্র বি হচ্ছে 15। চৌম্বক ক্ষেত্র বি হচ্ছে 15। সো ক্যালকুলেটরে যদি এটা দেখাই, একটু ওয়েট, একটু ওয়েট করো। সো আমি যদি ক্যালকুলেটরে এটা দেখি যে 9.11 ইন্টু 10⁻⁻31, আর ভি হচ্ছে 2.5 ইন্টু 10⁵, ডিভাইডেড বাই কিউ হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19, আর বি হচ্ছে 15। সো 9.5 ইন্টু 10⁻⁻8, এটা হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, সো আমাদের অ্যান্সার হচ্ছে 9.5 ইন্টু 10⁻⁻8 মিটার। সো খুবই অল্প ক্ষুদ্র একটা ব্যাসার্ধের পথে ও ঘুরতে থাকবে। ঠিক আছে, আচ্ছা, সো আশা করি এই ধরনের ম্যাথ পারা যাবে। আচ্ছা, অ্যাটম যে ইলেকট্রনে রোটেট করে ওইটার রেডিয়াস কি? না, অ্যাটমের ওইটা তো আহ, স্থির তড়িৎ বলের জন্য, মানে কুলম্ব ফোর্সের জন্য। তো সেটা কিন্তু আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটি দিয়ে বের করছি। এইটা কিন্তু আলাদা কেস, বুঝতে পারছি। ওইখানে কিন্তু আমরা mv² বাই r সমান 1/4πε0 ইন্টু z²/r², এইভাবে করছিলাম। ওই যে নিউক্লিয়ার ফিজিক্সও আমরা দেখছিলাম। অ্যান্ড এইখান থেকে হচ্ছে ইলেকট্রনের ব্যাসার্ধ বের করা যায়, মানে অরবিটের ব্যাসার্ধ বের করা যায়। এটা আলাদা কেস। আচ্ছা, সো আশা করি সবাই এটা বুঝতে পারছি। ওকে, তো এখন আমরা এটা বুঝলাম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি একটা কনসেপচুয়াল কোশ্চেনের উত্তর জানতে চাই, যে এই ইলেকট্রনটা আসলে কিভাবে ঘুরবে এখানে। সে কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে নাকি ক্লকওয়াইজ? সো বোঝার ট্রাই করি। ইলেকট্রনটা যখন ভিতরে ঢুকলো, তার বেগ এদিকে, তো এফবিআই রুল অনুযায়ী আই কিন্তু বাম দিকে, যেহেতু এটা নেগেটিভ চার্জ। তাহলে দেখবা এবার কিন্তু ও বলটা লাভ করে এদিকে। সো অ্যাজ আ রেজাল্ট ও কিন্তু এরকম একটা বৃত্তপথে ঘোরা শুরু করবে, মানে এরকম ক্লকওয়াইজ একটা বৃত্তপথে ঘোরা শুরু করবে। ঠিক আছে, এইভাবে ঘোরা শুরু করবে, এইভাবে একটা সার্কুলার পথে ঘোরা শুরু করবে। তো এইটারই আমরা ব্যাসার্ধ বের করছি, যে এইটার ব্যাসার্ধই হচ্ছে আর বের করছি। ঠিক আছে, আর ইজ ইকুয়াল টু 9 এবং ওর ডিরেকশনটা হবে ক্লকওয়াইজ। তো এইটা একটা কনসেপচুয়াল কোশ্চেন, যে কিভাবে ঘুরবে, আর যেই বৃত্তপথে ঘুরবে তার ব্যাসার্ধ আমরা এখান থেকে বের করলাম। ওকে, সো কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, সো আমরা তাহলে দেখলাম একটা চৌম্বক ক্ষেত্রে একটা চার্জ কিভাবে ঘুরে, সেটার ভ্যালু। তো এখন আমরা আরেকটা টপিক শুরু করব, মানে এই টপিকটার পর আরেকটা টপিক। তো সেই টপিকটা হচ্ছে যে আমাদের এরপরে যে টপিকটা সিরিয়ালে আসে সেটা হচ্ছে হল ইফেক্ট। সাবিত অ্যাকচুয়ালি গত ক্লাসে ঠিক বলছিল যে হল ইফেক্ট এই চ্যাপ্টারে, আমার মনে ছিল না। তো আসলে পড়াইতে পড়াইতে সিকোয়েন্সটা মনে পড়ছে যে এরপর আমরা এখন পড়বো হল ইফেক্ট বা হল প্রভাব। হল প্রভাব, ওকে, হল ইফেক্ট বা হল প্রভাব। হল ইফেক্টটা হচ্ছে কিছুটা এরকম, যে ধরো তুমি বাসায় বসে যদি একটা এক্সাম দাও, বা কোচিং এ একটা এক্সাম দাও, সেটা আসলে খুব চিল মোডে দেওয়া যায়, রেজাল্টও ভালো হয়, সবকিছু পারা যায়। কিন্তু অ্যাকচুয়াল পরীক্ষার হলে, কলেজে বা ধরো যখন ভর্তি পরীক্ষা দিবা, ওইখানে একটা হল ইফেক্ট থাকে।
মানে তুমি যখন অ্যাকচুয়াল এক্সাম হলে পরীক্ষা দিবা, দেখবা যে তোমার অনেক প্যানিক হইতেছে এবং তোমার হচ্ছে পারফরমেন্স অন্যরকম আসতেছে, মানে তুমি পারা অঙ্ক পারতেছো না বা সহজ অঙ্ক ভুল করতেছো এরকম। হল ইফেক্টটা রিয়েল লাইফে এরকম। তো চৌম্বকের ক্ষেত্রে হল ইফেক্টটা কিরকম, মানে ম্যাগনেটিজমের কনটেক্সটে হল ইফেক্টটা কি? এই হল হচ্ছে একজনের নাম, ঠিক আছে, এটা কোনো এক্সাম হল না, এটা একটা সায়েন্টিস্টের নাম যে এই হল ইফেক্টটা ডিসকভার করছে। তো হল ইফেক্ট দিয়ে আমরা, হল ইফেক্ট বেশ ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড খুবই, মানে এটা ডেরিভেশনটা খুবই ইন্টারেস্টিং, মানে এখানে অনেক কিছু বোঝার আছে। তো হল ইফেক্ট দিয়ে আমরা বেসিক্যালি বের করতে পারি যে আহ, মানে কারেন্ট ক্যারিয়ারের সাইন কি, মানে কারেন্ট ক্যারিয়ার মানে তড়িৎ যে ক্যারি করে, কারেন্ট ক্যারিয়ারের চিহ্ন আমরা বের করতে পারি। মানে ধরো আমরা আসলে কিভাবে জানছিলাম যে একটা তারের মধ্যে দিয়ে যখন কারেন্ট যায়, মানে ধরো আমরা তো বলছি যে একটা তারের মধ্যে, ধরো এরকম একটা তার আছে, এই তারের মধ্যে দিয়ে এদিকে লেটসে কারেন্ট যাচ্ছে। তোমরা হয়তো জানো কারেন্টের ডিরেকশন আগে বের করা হয়েছে, তারপর মানুষ চার্জ সম্পর্কে জানছেন, পরে বুঝছে যে এই চার্জটা হচ্ছে ইলেকট্রন এবং ইলেকট্রন আসলে উল্টা দিকে যায়। কিন্তু কারেন্টের ডিরেকশন যেহেতু দেওয়া হয়ে গেছে, সেটাকে আর এই হিস্টোরিক্যাল রিজনে চেঞ্জ করা হয় নাই, কারণ চেঞ্জ করলে তখন অনেক কিছু চেঞ্জ করতে হবে। তো এই হল ইফেক্ট দিয়েই বেসিক্যালি প্রমাণ করা যায় যে এইদিকে যে কারেন্ট যাচ্ছে, আমরা কেন বলি না যে আচ্ছা এদিকে কারেন্ট যাচ্ছে, এটা আসলে পজিটিভ চার্জ এদিকে যাচ্ছে সেই কারণে। হল ইফেক্টের মাধ্যমে প্রমাণ করা যায় যে কারেন্ট এদিকে গেলেও এটা আসলে কোনো পজিটিভ চার্জের মুভমেন্টের কারণে না। প্রমাণ করা যায় যে আসলে এখানে কারেন্ট ক্যারিয়ার হচ্ছে একটা নেগেটিভ চার্জ, এবং আমরা জানি সেই নেগেটিভ চার্জটা কি, ইলেকট্রন। তো হল ইফেক্টের মাধ্যমে আমরা এটা প্রমাণ করতে পারি যে কারেন্ট ক্যারিয়ারের চিহ্নটা কি। এই হল ইফেক্টের মাধ্যমে আমরা প্রমাণ করব যে কারেন্ট ক্যারিয়ারের চিহ্ন হচ্ছে নেগেটিভ, এবং তখন বুঝবো যে কারেন্ট ক্যারিয়ারটা হচ্ছে আসলে ইলেকট্রন। আচ্ছা, যদি কারেন্ট ক্যারিয়ার অন্য কেউ হতো, যেমন সেমিকন্ডাক্টরে কিন্তু সবসময় ইলেকট্রন কারেন্ট ফ্লো করে না, ওইখানে হোল নামে একটা কনসেপ্ট আছে, সেখানে কারেন্ট ক্যারিয়ার হচ্ছে পজিটিভ। তো ওইখানে কিন্তু আবার হল ইফেক্ট দিয়ে আমি দেখবো যে কারেন্ট ক্যারিয়ার সাইন পজিটিভ আসছে। সো এই জিনিসটাই যে আমরা এখন দেখবো এই হল ইফেক্টটা, মানে এই পুরো এক্সপেরিমেন্টটা কি, এবং এইখান থেকে আমরা আরেকটা কনসেপ্ট ডিডিউস করব, যেটাকে বলা হয় হল ভোল্টেজ। হল ভোল্টেজ বা হল বিভব, হল ভোল্টেজ বা হল বিভব। এবং এই হল বিভব এটাকে হচ্ছে ভিএইচ দিয়ে প্রকাশ করা হয়, হল ভোল্টেজ। আর এটার সূত্রটা খুব সিম্পল, আমি সূত্রটা আগেই দেখাই দিই, আমরা এটা ডিরাইভ করে বের করব, বিভিডি। ঠিক আছে, ডেরিভেশন এইগুলো বইয়ে সবই আছে, সো আমি এটার এখন ডেরিভেশনটা দেখাবো। আচ্ছা, সো হল ইফেক্টের আইডিয়াটা বোঝার জন্য আমরা একটা কন্ডাক্টর নিব, বা একটা পরিবাহী নিব। এরকম ধরো এইভাবে একটা পরিবাহী আঁকলাম। পরিবাহীটা হচ্ছে একটা আয়তাকার পরিবাহী, মানে আয়তক্ষেত্রের মতো দেখতে, এরকম একটা প্লেটের মতো দেখতে, এবং এটা বেশ লম্বা, ধরো এদিকেও আছে, আরো এদিকেও আছে, আমরা একটা সার্টেন অংশ দেখতেছি। এবং আমাদের এই প্লেটটার একটা থিকনেস আছে, এরকম একটা থিকনেস আছে, ঠিক আছে, এরকম একটা থিকনেস আছে। এটা আসলে সামনাসামনি বোঝানো খুব সহজ, এখানে বেশ ঝামেলা হবে আমার বুঝাইতে। আচ্ছা, সো এরকম একটা কন্ডাক্টর বা পরিবাহী তার আছে। কেউ কোথাও না বুঝলে বইলো, ঠিক আছে, আর আমি যেহেতু এই যে অনলাইনে, তো এটা একটু বোঝাইতে প্রবলেমই হবে। আচ্ছা, ওই যে পজিটিভ কোন কেসে কারেন্ট ক্যারিয়ার, সেটা হচ্ছে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ক্ষেত্র বিশেষে কারেন্ট ক্যারিয়ার পজিটিভ হয়, এটা সেমিকন্ডাক্টর চ্যাপ্টারই দেখবা। আচ্ছা, সো আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে একটা আহ, তোমার কইছিলাম, হ্যাঁ, একটা আয়তাকার কন্ডাক্টর নিলাম। তো সেই কন্ডাক্টরটা দিয়ে আমি প্রমাণ করব, সেটাকে একটা চৌম্বক ক্ষেত্রে রেখে আমি প্রমাণ করব যে ইনডিড এখানে কারেন্ট ক্যারিয়ার বা যে ইয়া আছে, মানে তড়িৎ পরিবাহী যে চার্জ আছে, সেই চার্জটা আসলে ইলেকট্রন, মানে নেগেটিভ। ঠিক আছে, এটা আমরা প্রমাণ করতে চাই। আচ্ছা, সো আমরা এই কন্ডাক্টরটাকে দুইটা ইয়া থেকে দেখি, দুইটা ভিউ থেকে দেখি, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে। এটা একটা ভিউ, এটা হচ্ছে 3D ভিউ।
কিভাবে 3D ভিউ, যে এইটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, লেটস সে এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস এই দিকটা, তারপর এই দিকটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এই দিকটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এই ডিরেকশনটা, এই ডিরেকশনটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা একটু আলাদা কালার রাখি, এই ডিরেকশনটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, আর জেড অ্যাক্সিসটা হচ্ছে তাহলে এইদিকে, জেড অ্যাক্সিসটা হচ্ছে এদিকে, এদিকে, আচ্ছা মানে লম্বালম্বি দিকটা। আচ্ছা এখন আমি আমাদের এই কন্ডাক্টরটাকে ধরো জেড অ্যাক্সিস থেকে ওর দিকে তাকাইলাম, মানে উপর থেকে, মানে এই দিক থেকে দেখলাম, এই দিক থেকে যদি ওর দিকে তাকাই তাহলে ওকে এরকম একটা আয়তক্ষেত্র আকারে দেখতে পারবো। এটা হচ্ছে আরেকটা ভিউ, এইভাবে দেখতে পারবো উপর থেকে তাকাইলে। তো এখানেও অ্যাগেন এই এই দিকটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, আর এই দিকটা হচ্ছে আমার উপরের দিকটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, তো লেটস সে আমরা এখানে একটা চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করলাম, ঠিক আছে? একটা চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করলাম কোন দিকে? ধরো চৌম্বক ক্ষেত্রটা প্রয়োগ করছি জেড অ্যাক্সিস থেকে এইদিকে, এরকম জেড অ্যাক্সিস থেকে ভিতরের দিকে, মানে নেগেটিভ জেড অক্ষ বরাবর একটা চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করলাম। তাহলে এটা এই জায়গায় দেখতে হবে ক্রস, এইখানে দেখতে হবে এরকম ক্রস, যে এটা একটা এরকম ক্রস চৌম্বক ক্ষেত্রে আছে, এই পুরো জিনিসটা একটা ক্রস চৌম্বক ক্ষেত্রে আছে। যেহেতু একটু মানে ডেরিভেশনটা বেশ ইন্টারেস্টিং, আমি বেশ স্লোলি দেখাবো যাতে সবাই বুঝতে পারি। সো এটা ক্রস চৌম্বক ক্ষেত্রে আছে। আচ্ছা এখন এখানে আমরা আরো কিছু জিনিস একটু ক্লিয়ার করি, যেমন এই যে এটার যে উইথ, এই উইথটাকে আমরা বললাম ডি, উইথটা হচ্ছে ডি, এই যে এই ডিটা হচ্ছে ওইটা। তারপর এই যে পুরুত্বটা, এটার কিন্তু একটা পুরুত্ব বা থিকনেস আছে, এই যে পুরুত্ব বা থিকনেস সেটা হচ্ছে টি, টি ফর থিকনেস। আর এই যে যে চৌম্বক ক্ষেত্রটা প্রয়োগ করছি সেই চৌম্বক ক্ষেত্রটা হচ্ছে বি, এই চৌম্বক ক্ষেত্রটা হচ্ছে বি। তো আমাদের হল ভোল্টেজ হচ্ছে বিভিডি, তো এই হল ভোল্টেজটা কি সেটাই আমরা এখন বুঝবো। আচ্ছা, তো লেটস সে আমাদের এই তারের মধ্যে ডান দিকে এক্স অক্ষ বরাবর কারেন্ট যাচ্ছে, আমি একটু সব কয়টা ডিরেকশন সাইডে লিখে রাখি তোমার রেফারেন্স হিসেবে, যে আই এর ডিরেকশন হচ্ছে পজিটিভ আই ক্যাপের দিকে, মানে এক্স অক্ষ বরাবর। তারপর চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন হচ্ছে নেগেটিভ কে ক্যাপের দিকে, মানে জেড অক্ষের নেগেটিভ দিকে। দেখো এই যে জেড অক্ষের পজিটিভ দিকে হচ্ছে এদিকে, আমাদের চৌম্বক ক্ষেত্রটা প্রয়োগ করা হয়েছে ভিতরের দিকে, তো সেটা হচ্ছে নেগেটিভ কে ক্যাপের দিকে। আচ্ছা, তো এখন আমাদের এখানে আমরা ধরছি যে কারেন্টটা হচ্ছে তোমার ডান দিকে। তো আমরা আহ, দুইটা কেস এখন অ্যানালাইসিস করি, ঠিক আছে? দুইটা কেস, কেস ওয়ান, কেস ওয়ানে আমরা ধরে নিলাম যে চার্জ ক্যারিয়ারটা হচ্ছে পজিটিভ, মানে যদি আসলেই পজিটিভ চার্জ ক্যারি হতো এখানে কারেন্টের ক্ষেত্রে, যদি আসলেই পজিটিভ চার্জের মাধ্যমে কারেন্ট ফ্লো হতো তাহলে কি হতো সেইটা আমরা অ্যানালাইসিস করি। সো কারেন্ট যেহেতু ডান দিকে যাচ্ছে, তাহলে আমাদের পজিটিভ চার্জও কোন দিকে যাচ্ছে বলতো? ডান দিকে। সো আমরা ধরলাম আমাদের সেই কারেন্ট ক্যারিয়ারটা হচ্ছে এরকম একটা ছোট, মানে এরকম কিছু ছোট চার্জ যারা হচ্ছে পজিটিভ। আমি যে কোনো একটা চার্জ নিয়ে চিন্তা করি, ঠিক আছে? ধরো যে কোনো একটা চার্জ, এবং সে তাহলে ওই কারেন্টের দিকেই যাচ্ছে, ঠিক আছে? সে কারেন্টের দিকেই যাচ্ছে। আচ্ছা এখন আহ, এই চার্জটা যদি এখান দিয়ে যায় এটার কি অবস্থা হবে বলতো? মানে একটা চার্জ যদি এরকম রাস্তায় ডান দিকে যায় তাহলে এটার কি অবস্থা হবে একটু বলার চেষ্টা করো তো। একটা চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা আছে, চার্জটা ডান দিকে যাচ্ছে, সো ও কি সোজা রাস্তায় যেতে পারবে? চিন্তা করে দেখো, ও কি সোজা রাস্তায় যেতে পারবে? ফোর্স ফিল করবে অবশ্যই, তাহলে ও সোজা রাস্তায় যাবে না, ও বেঁকে যাবে, রাইট? সো কোন দিকে বেঁকে যাবে? আমি যদি এফবিআই রুল অ্যাপ্লাই করি, আমার ভি হচ্ছে ডান দিকে,
বি হচ্ছে ভিতরের দিকে, তাহলে আমি দেখতে পাবো আমার ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল অনুযায়ী ও উপরের দিকে একটা ফোর্স ফিল করবে। সো উপরের দিকে ফোর্স ফিল করার কারণে যেটা হবে, ও ওর পাথ থেকে ডেভিয়েট করে এই পাশে চলে আসবে। এবং এখানে তো একটা দুইটা পজিটিভ চার্জ নেই, মানে এই কারেন্ট ফ্লোর জন্য অসংখ্য পজিটিভ চার্জ আমরা ধরে নিছি যে ডান দিকে যাচ্ছে। অসংখ্য পজিটিভ চার্জ তাহলে কোন দিকে যাচ্ছে? ডান দিকে যাচ্ছে। তাহলে সবাই তার পাথ থেকে ডেভিয়েট করে এরকম উপরের দিকে জমা হবে। উপরের দিকে তাহলে রিলেটিভলি পজিটিভ চার্জ বেড়ে গেল। ঠিক আছে, উপরের দিকে তাহলে পজিটিভ চার্জ বেড়ে গেল। প্রথমে উভয় পাশ সেম ভোল্টেজের ছিল, মানে প্রথমে উভয় পাশ নিউট্রাল ছিল লেটস সে। তো এখন যেটা হয়েছে যে উপরের দিকে পজিটিভ চার্জের ঘনত্ব কিন্তু একটু বেড়ে গেছে, মানে দেখা যাবে পজিটিভ চার্জগুলো আস্তে আস্তে উপরের দিকে জমা হওয়া শুরু করবে, মানে উপরের দিকে চেপে যাওয়া শুরু করবে। জমা তো হবে না, ওরা মুভ করতেছে, বাট উপরের দিকে চেপে যাওয়া শুরু করবে। আর যেহেতু উপরের দিকে পজিটিভ চার্জ, উপরের দিকে হচ্ছে পজিটিভ চার্জ ওয়াই সমানুপাতিক এক্স স্কোয়ার, না আসলে ওরকম না। তো যাই হোক, যেটা বলছিলাম যে উপরের দিকে যেহেতু চেপে যাওয়া শুরু করবে, সেটা হচ্ছে তার মানে উপরের দিকে আমরা একটা প্লাস ভোল্টেজ পাবো। আমরা এখানে বলতে পারি এই প্লেটটা উপরের দিকে এরকম পজিটিভ হয়ে, মানে উপরের দিকে একটু বেশি প্লাস হয়ে গেছে। আর যেহেতু পজিটিভ ওই পাশে চলে গেছে, তার মানে নিচেরটা একটু রিলেটিভলি নেগেটিভ হয়ে গেছে। ঠিক আছে, নিচেরটার ভোল্টেজ রিলেটিভলি হয়ে গেছে নেগেটিভ। তার মানে এখানে একটা বিভব পার্থক্য সৃষ্টি হলো না দুই সাইডে? ওর প্রস্থ বরাবর একটা বিভব পার্থক্য বা ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট হলো না? সেই ভোল্টেজ ডিফারেন্সটাকেই আমরা বলতেছি হল ভোল্টেজ ভিএইচ। এখন আমাকে বলো যে এই ভোল্টেজটা আমি, মানে এখানে একটা বিভব পার্থক্য আছে, এই বিভব পার্থক্যটা হচ্ছে উপরেরটার সাথে নিচেরটার বিভব পার্থক্য। মানে ধরো উপরেরটা যদি 20 ভোল্ট হয় আর নিচেরটা তাহলে একটু কম, মানে নেগেটিভ, ধরো লেটস সে -10, তাহলে দুইটার পার্থক্য কত? 20 মাইনাস -10 হচ্ছে 30। সো হল বিভব হচ্ছে এই যে উপরেরটা আর মানে পজিটিভ আর নেগেটিভের মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্সটা ক্রিয়েট হবে সেটা। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা কোশ্চেন করছে অল চার্জ ফ্লো হচ্ছে আর ম্যাক্স চার্জ। না, মেইনলি হচ্ছে চার্জ যেটা ফ্লো হচ্ছে সেটা হচ্ছে কারেন্ট ক্যারিয়ার, মানে মুক্ত চার্জ। মুক্ত ইলেকট্রনরাই তো কারেন্ট ফ্লো করতে পারে, আবার পজিটিভ হলে ওই মুক্ত পজিটিভ চার্জগুলোই তো কারেন্ট ক্যারি করতে পারে। ঠিক আছে, আচ্ছা সব চার্জ বলতে এখানে ওই চার্জগুলো বোঝাচ্ছে যারা কারেন্ট ফ্লো করতে পারে। আচ্ছা তাহলে যেটা হবে, উপরের দিকটা হবে প্লাস, নিচের দিকটা হবে মাইনাস, যদি কারেন্ট ক্যারিয়ার পজিটিভ হয়ে থাকে। আমরা সেই কেসটাই দেখাচ্ছি। তো তার মানে তাহলে উপরে পজিটিভ ভোল্টেজ হবে, নিচে নেগেটিভ ভোল্টেজ হবে। আমি যদি এইখানে একটা ভোল্ট মিটার কানেক্ট করি, আমি দেখবো যে এই ভোল্ট মিটারটা একটা রিডিং দিচ্ছে যে উপরের দিকে হচ্ছে পজিটিভ, নিচের দিকে হচ্ছে নেগেটিভ, এবং এই ভোল্টেজটার মান হচ্ছে সামথিং, মানে একটা রিডিং দিবে। ঠিক আছে, এবং এই ভোল্টেজ ডিফারেন্সটাকে আমরা বলি হচ্ছে হল বিভব বা হল ভোল্টেজ। আমরা সেটার মান একটু পর বের করব। ঠিক আছে, আমরা সেটার মান একটু পর বের করব। আচ্ছা এইটা একটা কেস। আর এবার আমরা কেস 2 দেখি। কেস 2 হচ্ছে যদি আসলেই কারেন্ট নেগেটিভ চার্জ দিয়ে আহ, ইয়া হয়, চার্জ ক্যারিয়ার তো না, এটা হচ্ছে কারেন্ট ক্যারিয়ার, কারেন্ট ক্যারিয়ার। এখন আমরা দেখাবো যে হোয়াট ইফ আসলেই কারেন্ট ক্যারিয়ারটা হচ্ছে নেগেটিভ। আমরা জানি না যে আসলে কে, আমরা দুইটা কেস অ্যানালাইসিস করতেছি থিওরিটিক্যালি। সো কারেন্ট ক্যারিয়ারটা হচ্ছে নেগেটিভ। সো কারেন্ট ক্যারিয়ারটা যদি নেগেটিভ হয় তাহলে সেম সিনারি, মানে সেম অবস্থা আগের মতো, যে এই হচ্ছে আমার সেই প্লেট। ঠিক আছে, এই হচ্ছে আমার সেই প্লেট, আর এইখানে হচ্ছে সেই চৌম্বক ক্ষেত্র। চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন আমি চেঞ্জ করলাম না, সব সেম রাখছি। বাট আমি এখন চিন্তা করতেছি হোয়াট ইফ চার্জটা হচ্ছে নেগেটিভ, হোয়াট ইফ চার্জটা হচ্ছে নেগেটিভ, তখন কি ঘটবে? ঠিক আছে, সো চৌম্বক ক্ষেত্র এরকম। আর এবার অ্যাগেইন আমরা ধরলাম বাম থেকে ডানে কারেন্ট যাচ্ছে, বাম থেকে ডানে কারেন্ট যাচ্ছে এক্স অক্ষ বরাবর, আর এদিকটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। বাট এবার আমি
অ্যাজিউম করলাম যে এবার কারেন্ট প্রবাহের জন্য দায়ী একটা নেগেটিভ চার্জ, লেটস সে ইলেকট্রন, নেগেটিভ চার্জের ফ্লো হচ্ছে এই কারেন্ট প্রবাহের জন্য দায়ী, তাহলে সে অবশ্যই বিপরীত দিকে। তো এখন এই চার্জটা যদি বাম দিকে যায় তাহলে সে কোন দিকে বল অনুভব করবে বলো তো? তোমাদের জন্য আমি এই কোশ্চেনটা দিলাম যে একটা নেগেটিভ চার্জ বাম দিকে ভি বেগে যাচ্ছে, সে কোন দিকে ফোর্স ফিল করবে, এটা ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল দিয়ে বের করো। কোন দিকে ফোর্স ফিল করবে এফবিআই রুল দিয়ে বের করো। আচ্ছা, হ্যাঁ, আফফানের অ্যান্সারটা ঠিক আছে, ফায়াজের অ্যান্সারটা একটু চিন্তা করো, আরাফের অ্যান্সারটাও ভুল হয়েছে, আদিবের অ্যান্সারটা ঠিক আছে, নাফিমেরটা ভুল গেছে। আচ্ছা, এইখানেও কিন্তু উপরের দিকেই ফোর্স ফিল করবে, কেন? এফবিআই রুল কি বলে? বি হচ্ছে ভিতরের দিকে, আই কোন দিকে, এবারও ডান দিকে না, আর এফ কোন দিকে, উপরের দিকে হয়, তাহলে তাহলে এখানে কিন্তু দেখো তোমরা কিন্তু অনেকেই এখনো তার মানে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল ঠিক মতো অ্যাপ্লাই করতে পারতেছো না। ও কিন্তু উপরের দিকে ফোর্স ফিল করবে, অ্যাজ এ রেজাল্ট ও কিন্তু ওর পাথ থেকে ডেভিয়েট হয়ে উপরের দিকে চলে যাবে, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট যেটা হবে যে অন্যান্য যে ইলেকট্রনগুলো আছে যারা সবাই বাম দিকে ফ্লো হচ্ছে, সবাই আস্তে আস্তে ধাক্কা খেয়ে উপরের দিকে চলে যাবে। সো অ্যাজ এ রেজাল্ট যেটা হবে উপরের দিকে মাইনাস চার্জের ডেন্সিটি বেড়ে যাবে, ঠিক আছে? উপরের দিকটায় এখন মাইনাস চার্জগুলো উপরের দিকে শিফট হয়ে যাবে, আর নিচের দিকে তার মানে বলতে পারি নিচের দিকটা রিলেটিভলি পজিটিভ হবে। সো এখানে যেটা হবে উপরের দিকে বেশি নেগেটিভ হয়ে গেছে, তার মানে উপরের দিকটা ভোল্টেজ হয়ে গেছে নেগেটিভ, আর নিচের দিকটা রিলেটিভলি পজিটিভ। আমি যদি এখন একটা ভোল্ট মিটার লাগাই, এখানে ভোল্ট মিটার লাগাই, একটা ভোল্ট মিটার লাগাই এই দুই এন্ড পয়েন্টে, দেখাবে যে ভোল্ট মিটারটা এই পাশে ভোল্টেজ পজিটিভ, এই পাশে নেগেটিভ, এরকম একটা রিডিং দিবে, ঠিক আছে? সো তার মানে আমি বুঝতে পারলাম কারেন্ট ফ্লোর ডিরেকশন এক্স অক্ষের দিকেই রাখলাম, আমার চৌম্বক ক্ষেত্রটা নেগেটিভ জেড অক্ষের দিকেই অ্যাপ্লাই করলাম, কিন্তু চার্জ ক্যারিয়ার যদি পজিটিভ হয় তাহলে আমি ভোল্ট মিটারে পজিটিভ রিডিং পাবো, আর চার্জ ক্যারিয়ারটা যদি নেগেটিভ হয় তাহলে আমি ভোল্ট মিটারে নেগেটিভ রিডিং পাবো, ঠিক আছে? বা পজিটিভ নেগেটিভ দিয়ে কনফিউজ না করে আরেকভাবে বলি যে চার্জ ক্যারিয়ারটা পজিটিভ হলে উপরের দিকটা পজিটিভ, নিচের দিকটা নেগেটিভ হবে, আর চার্জ ক্যারিয়ারটা নেগেটিভ হলে উপরের দিকটা নেগেটিভ, নিচের দিকটা পজিটিভ হবে। তো এইটা হচ্ছে আমরা থিওরিটিক্যালি বের করলাম, অ্যান্ড হলও সেম কাজটা করছে। তো হল এরপর কি করলো, থিওরিটিক্যালি এগুলো বের করলো, এবার সে অ্যাকচুয়ালি এই এক্সপেরিমেন্টটা চালাইলো, অ্যাকচুয়ালি এরকম একটা সেট আপ করে সে এক্সপেরিমেন্টটা চালাইলো, এবং সে একটা ভোল্ট মিটার কানেক্ট করে দেখলো যে কি অবস্থা, ঠিক আছে? ভোল্ট মিটার কানেক্ট করে দেখলো কি অবস্থা, সে দেখলো ভোল্ট মিটার কানেক্ট করে এইখানে মাইনাস আসছে, এখানে প্লাস আসছে, এইখান থেকে সে শিওর হলো তার মানে আসলেই পজিটিভ চার্জ দৌড়াচ্ছে না, এই কারেন্ট ফ্লোর জন্য দায়ী নেগেটিভ চার্জ। সাচ আ ব্রিলিয়ান্ট আইডিয়া, তাই না? যে কিভাবে আসলে মানুষ বুঝলো যে কারেন্ট নেগেটিভ চার্জের ফ্লোর জন্যই হয়, এই হল ইফেক্ট সেটা প্রমাণ করে, ঠিক আছে? সো দেখা গেছে বাস্তবে এইটা মানে এইটা হচ্ছে মানে নর্মাল কারেন্টের জন্য এইটা পাওয়া যায়, ওইখান থেকে আমরা শিওর হলাম যে আচ্ছা এরকম হবে। বাট যদি চার্জ কারেন্ট ক্যারিয়ার পজিটিভ হতো তাহলে দেখতে এরকম হতো। আচ্ছা, এখন আমাদের কনসেপ্ট ক্লিয়ার হলো, আমাদের এখন মেইন টাস্ক হচ্ছে এই ভোল্টেজ ডিফারেন্সটা তাহলে কত, মানে আমি ওই ভোল্ট মিটারে কত ভোল্টেজ দেখবো সেই মানটা বের করা, ভোল্ট মিটারে কত মান দেখবো, ভোল্ট মিটারের রিডিং কত হবে সেটা বের করা, ঠিক আছে? সো এখন ভোল্ট মিটারটা মানে সরি ভোল্টেজটা কত, তো আমরা জানি ভোল্টেজ বের করার একটা উপায় হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইনটু দুইটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্স, স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে পড়ছি। তো এখানে খেয়াল করো দুইটা কেসের যে কোনো একটা নিয়ে বের করতে পারো সেম। এখানে দেখো প্রথম কেস দিয়ে যদি বলি, আমাদের আহ, তোমার পজিটিভ চার্জ কিন্তু উপরের দিকে, আর নিচের দিকটা কিন্তু রিলেটিভলি তাহলে নেগেটিভ, মানে ব্যাপারটা এরকম উপর দিকে পজিটিভ চলে গেছে তার মানে নিচের দিকে পজিটিভ কমে গেছে, মানে ওইটা হচ্ছে নেগেটিভ। সো বা এভাবে চিন্তা করতে পারো যে প্রথমে সব নিউট্রাল ছিল, এখন পজিটিভ চার্জ এখান থেকে এদিকে চলে গেছে, তাহলে এখানে নেগেটিভ গুলো রয়ে গেছে, তার মানে নিচের দিকটা হয়ে গেছে নেগেটিভ, অনেকভাবে এটা বোঝা যায়।
তো মেইনলি আমরা জানি যে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র সবসময় প্লাস থেকে মাইনাসের দিকে অ্যাক্ট করে। তার মানে তড়িৎ ক্ষেত্রটা উপর থেকে নিচে, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন। আমরা যদি এই সিনারিওতে বলি তাহলে এইখানে তড়িৎ ক্ষেত্রটা উপরের দিকে, প্লাস থেকে মাইনাসের দিকে, যে প্লাস থেকে মাইনাসের দিকে। আচ্ছা, সো তড়িৎ ক্ষেত্র ই আর তাদের মধ্যবর্তী দূরত্ব আমরা বলেই আসছি যে এই প্লেটটার প্রস্থ হচ্ছে ডি। সো সেই ই ইন্টু ডি করলে আমরা ইয়া পাবো, মানে ভোল্টেজটা পাবো। এখন ডি তো দেওয়া থাকবে, আমার চিন্তা করতে হবে যে তাহলে ই এর মান কত। ঠিক আছে, ই এর মান কত? তো ই এর মান বের করা, মানে ই এর মান কিভাবে বের করা যায় তোমরা একটু চিন্তা করে বলবা। খুব সহজ। ই এর মান আমরা কিভাবে বের করতে পারি? এনিওয়ান? মানে একটু আইডিয়া দিলেই হবে যে কিভাবে করা যায়, মানে তোমার মাথায় কোনো বুদ্ধি আসে কিনা যে এখানে আমরা কিভাবে ই এর মান বের করতে পারি। আচ্ছা, এটা হয়তো একটু কোশ্চেনটা কঠিন লাগতেছে তোমাদের কাছে। আচ্ছা, আমি তাহলে বলি। সো আমাদের টার্গেট হচ্ছে, আচ্ছা এখানে এফ থেকে বলছো ফোর্সের ফর্মুলা দিয়ে লরেন্স, তারপর আচ্ছা লরেন্সটা এখানে লাগবে না, বিকজ আসলে এই তড়িৎ ক্ষেত্রটাই, চার্জটা এই তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করছে, নট দ্য আদার ওয়ে অ্যারাউন্ড, যে তো এই চার্জটা তড়িৎ ক্ষেত্রে আছে এমন না। এখানে কিন্তু এই তড়িৎ ক্ষেত্রটা চার্জটা ক্রিয়েট করছে, চার্জটা ওই পাশে গিয়ে ক্রিয়েট করছে। সো এখানে লরেন্স ফোর্স আসবে না, বাট ম্যাগনেটিক ফোর্সের জিনিসটা আসবে। আহ, ঠিক আছে, আমি একটু বলি। সো কিভাবে করব? বেসিক্যালি আমরা যদি চিন্তা করি যে ধরো, আহ, আচ্ছা আমরা এক কাজ করি, আমরা নিচেরটা দিয়ে চিন্তা করে বলি, কারণ নিচেরটা বাস্তবে হয়, এটা আমার জন্য চিন্তা করা ইজি, কারণ বাস্তবে এটা হয়, এটা দিয়ে বলি, এটা মোর কারেক্ট। সো আমরা চিন্তা করি যে মানে এইখানে ছবিটা একটু আরেকবার ফ্রেশ করে আঁকি, যে এখানে আহ, মানে কি হবে, পজিটিভ নেগেটিভ চার্জগুলো উপরের দিকে জমা হবে আস্তে আস্তে, এরকম এই পজিটিভ নেগেটিভ চার্জগুলো উপরের দিকে জমা হবে, নেগেটিভ চার্জগুলো হচ্ছে উপরের দিকে জমা হবে, আর পজিটিভ চার্জ হচ্ছে নিচে থাকবে, পজিটিভ চার্জ হচ্ছে নিচে থাকবে। তো এখন এইখানে আমরা যদি চিন্তা করি যে ধরো অলরেডি সব ইলেকট্রনগুলো উপরের দিকে চলে গেছে, মানে যে নেগেটিভ চার্জগুলো ছিল সেগুলো সব উপরের দিকে চলে গেছে, মানে আমরা তো একদম স্যাচুরেটেড হওয়ার পরের অবস্থাটা চিন্তা করতেছি, যে ইলেকট্রনগুলো বাম ওই উপরের দিকে চেপে গেছে আর নিচের দিকে এখন পজিটিভ চার্জ আছে, ওই অবস্থায় এখন মানে কি ঘটতেছে সেটা সেটা নিয়ে চিন্তা করতেছে। আচ্ছা, এখন তুমি একটা জিনিস চিন্তা করো যে সব কয়টা নেগেটিভ চার্জ, আচ্ছা কোন পার্টটা বোঝো নাই আফান বলো তো? ও আচ্ছা আচ্ছা, লরেন্সটা আচ্ছা আমি বলি। হ্যাঁ, লরেন্সটা আমরা ইউজ করব, বাট সেটা কিন্তু এই চার্জের উপরে না। মানে এখানে দেখো, মানে এই যে তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হয়েছে সেটা সৃষ্টি করছে এই চার্জগুলা, আর লরেন্স ফোর্সটা আমরা ইউজ করব পরবর্তী চার্জগুলোর জন্য। একটু দেখতে থাকো তাহলেই বুঝতে পারবা, আমি একটু সামনে আগাই তাহলে বুঝবা। দেখো, সো আমরা বললাম এইটা হচ্ছে স্যাচুরেটেড অবস্থা। স্যাচুরেটেড অবস্থা মানে সব নেগেটিভ চার্জ, মানে যতগুলো নেগেটিভ চার্জ উপরে উঠতে পারে সবাই উপরে চলে গেছে, আর নিচে হচ্ছে সব পজিটিভ চার্জ। তাহলে এখন আহ, আরেকটা ইলেকট্রনের জন্য যদি আমি চিন্তা করি, মানে ধরো এরপর আরেকটা ইলেকট্রন আসলো, এই ইলেকট্রনটা এদিকে আর যেতে পারতেছে না, কারণ স্যাচুরেটেড হয়ে গেছে, মানে যতখানি ইলেকট্রন উপরে চেপে যাওয়া সম্ভব সব উপরে চেপে গেছে, আর এর জন্য নতুন আর একটা ইলেকট্রন এখন ওদিকে যেতে পারতেছে না। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে, খেয়াল করে দেখো, যে যখন
মানে এই চার্জটার উপর, তার মানে চিন্তা করো এই চার্জটাকে চৌম্বক ক্ষেত্র হচ্ছে উপরের দিকে একটা বল প্রয়োগ করে যেটা হচ্ছে এফবি। আর যেহেতু এইখানে এই দিকে একটা ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হয়েছে, এইদিকে একটা ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হয়েছে, আমরা জানি যে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে নেগেটিভ চার্জকে তার ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডিরেকশনে টান দেয়। সো এই চার্জের উপর এখন কিন্তু এই যে এই চার্জগুলোর জন্য, মানে উপরে যে চার্জগুলো জমা হয়েছে, সবাই একটু ভালোভাবে খেয়াল করি, উপরে যে চার্জগুলো জমা হয়েছে আর নিচে যে পজিটিভ চার্জগুলো আছে, ওদের কারণে যে ইলেকট্রিক ফিল্ডটা ক্রিয়েট হয়েছে সেই ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু এখন এই চার্জের উপর অ্যাক্ট করছে। সো তুমি হ্যাঁ এটা বলতে পারো এই চার্জের উপর আমরা এখন লরেন্স ফোর্সই চিন্তা করছি। অথবা তুমি আলাদা আলাদা ভাবে চিন্তা করতে পারো যে এই চার্জটার উপর, এই চার্জটা যেহেতু এদিকে গতিশীল অন্যান্য ইলেকট্রনগুলোর মতো, তাকে চৌম্বক ক্ষেত্র উপরের দিকে টানতেছে, কিন্তু এখন উপরে আর নিচে এত বেশি পরিমাণে নেগেটিভ আর পজিটিভ চার্জ রেসপেক্টিভলি বসে গেছে এবং তারা এমন একটা স্ট্রং ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করে ফেলছে যে ওই ইলেকট্রিক ফিল্ডের কারণে এই ইলেকট্রনটা এখন নিচের দিকে একটা ফোর্স ফিল করছে। আর এই ইলেকট্রনটা এখন কেন আর উপরে যেতে পারতেছে না, আমরা বলছি এটা হচ্ছে স্যাচুরেটেড অবস্থা। কেন আর উপরে যেতে পারতেছে না? কারণ এই দুইটা ফোর্স কি সমান অ্যান্ড ইকুয়াল। মানে আমরা এখান থেকে বলতে পারি এই অবস্থায় মানে সর্বাধিক ইলেকট্রন চার্জ উপরে চলে যাওয়ার পর এই এফ বি আর এফ ই এই দুইটা সমান হবে। আফান কি এখন বুঝতে পারছো? বলতো আমরা এখানে কোথায় লরেন্স ইউজ করছি, কোন চার্জটার জন্য? কোন চার্জটার জন্য লরেন্স ইউজ করছি বলতো? হ্যাঁ, স্যাচুরেটেড হওয়ার পর এইখানে যে ইলেকট্রনটা আছে সেটার উপর, মানে আর কোনো ইলেকট্রন উপরে যেতে পারতেছে না। ঠিক আছে, মানে এরকম কি হবে যে ইলেকট্রন উপরে যাইতেই আছে যাইতেই আছে আর উপরেরটা খালি নেগেটিভ হইতেই আছে সারা জীবন ধরে? না, একটা সময় পর আর কোনো ইলেকট্রন উপরে যেতে পারবে, মানে একটা সময় পুরো জিনিসটা স্টেবল হয়ে যাবে। সো তখন যেটা হবে সেই অবস্থাটা চিন্তা করতেছি, কারণ তখন আমার ভোল্টেজ ডিফারেন্সটা সর্বোচ্চ, সেই ভোল্টেজটাই আমরা ভোল্টমিটারে দেখতেছি, মানে স্থির হওয়ার পর, ভোল্টেজটা স্থির হওয়ার পর যেটা। আচ্ছা, এখন কেন আর কোনো ইলেকট্রন ওদিকে যেতে পারতেছে না তার ব্যাখ্যা হচ্ছে, আবার বলি যে এখানে লেটস একটা ইলেকট্রন আছে, সে আর ওদিকে যেতে পারতেছে না, কারণ দেখো ওদিকে যদি যায় তাহলে তো আবার নেগেটিভ চার্জ আরো বেড়ে যাবে, তাহলে ভোল্টেজ আরো বেড়ে যাবে, তার মানে এখনো স্যাচুরেটেড হয় নাই। তো আমরা অপেক্ষা করছি যতক্ষণ সব ইলেকট্রন, মানে যতগুলো ইলেকট্রন উপরে আটানো যায় সবাই উপরে গেছে, ঠিক আছে, যতক্ষণ মানে ইলেকট্রন গুলো উপরে আটতে পারে ততক্ষণ উপরে ইলেকট্রন গুলো গেছে। এরপর দেখলাম একটা সময় দেখলাম এই ভোল্টমিটারটা স্থির হয়ে গেছে, মানে সে আর কোনো ভোল্টেজ, মানে ভোল্টেজ আর বাড়তেছে না, আমি দেখলাম ভোল্টেজটা আর ইনক্রিজ করতেছে না। তার রিজন কি? তার মানে এইখান থেকে খুব ভালো করে শোনো, যে আমি দেখলাম ভোল্টমিটারটা স্থির হয়ে গেছে, মানে তার রিডিং আর চেঞ্জ হচ্ছে না। সেই অবস্থাটাকে আমরা বলি সম্পৃক্ত অবস্থা বা স্যাচুরেটেড অবস্থা। এখন কেন স্যাচুরেটেড হয়েছে বা স্যাচুরেটেড হয়ে গেছে, এটার ইমপ্লিকেশন কি? এটার ইমপ্লিকেশন হচ্ছে আর কোনো ইলেকট্রন ওই পাশে যাচ্ছে না, গেলে তো আরো ভোল্টেজ চেঞ্জ হতো, আরো নেগেটিভ হতো উপরেরটা। বাট আর কোনো ইলেকট্রন তার মানে উপরে যাচ্ছে না। কেন যাচ্ছে না সেটার ব্যাখ্যা কি? সেটার ব্যাখ্যা হচ্ছে চৌম্বক ক্ষেত্র তো ওকে উপরে ঠেলে, রাইট? চৌম্বক ক্ষেত্রটা আমরা এমন ভাবে অ্যাপ্লাই করছি যে ওর বেগ যেহেতু বাম দিকে, ও উপরের দিকে যাওয়ার কথা, কিন্তু ও যেতে পারতেছে না। কেন? কারণ এখন উপরে এত বেশি পরিমাণ নেগেটিভ চার্জ হয়ে গেছে আর নিচে এত বেশি পরিমাণ পজিটিভ চার্জ হয়ে গেছে, তারা এইখানে একটা শক্তিশালী ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করছে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে ইলেকট্রিক ফিল্ড সবসময়। সো সেই তড়িৎ ক্ষেত্র আমরা জানি ইলেকট্রিক ফিল্ড যদি উপরের দিকে পয়েন্ট করে থাকে তাহলে সে একটা নেগেটিভ চার্জকে বিপরীত দিকে টানে, বুঝতে পারছি? সে একটা নেগেটিভ চার্জকে বিপরীত দিকে টানে। সো যেহেতু স্যাচুরেটেড হয়ে গেছে, মানে ভোল্টেজ আর চেঞ্জ হচ্ছে না, তার মানে কোনো নেগেটিভ চার্জ আর উপরে যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ হচ্ছে এফ বি আর এফ ই তার মানে এখন সমান। আমার মনে হয় না এর থেকে ক্লিয়ারলি আর বলা সম্ভব। সবাই বলো বুঝছো কিনা, একটু মাথা খাটাও। বইয়েও এভাবেই লেখা আছে, তুমি বইয়েও দেখতে পারো। দেখো সবাই এটা বুঝছো কিনা। সুহা বুঝতে পারছো?
আচ্ছা, ওকে। সো আমরা তাহলে বুঝলাম এফবি আর এফই এই অবস্থায় সমান, যখন ভোল্টেজটা স্টেবল হয়ে গেছে এফবি আর এফই হচ্ছে সমান। দ্যাট মিনস আমরা তো এফবির মান জানি, দেখো এফবি হচ্ছে কিউভিবি, তো এখানে চার্জটা হচ্ছে ইলেকট্রন ইটসেলফ, সো ই ইন্টু তার বেগ, এই বেগটা হচ্ছে তার ড্রিফট ভেলোসিটি, তার তারণ বেগ বিডি, আর হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে বি। আর আমরা জানি যে তড়িৎ ক্ষেত্রের বল সেটা হচ্ছে ইলেকট্রনের চার্জ ইন্টু তড়িৎ ক্ষেত্রের মান। সো এইখান থেকে আমরা বোথ সাইড থেকে দেখো সুন্দর করে ই কেটে দিতে পারি, আর আমি কিন্তু ই এর একটা মান পেয়ে গেলাম, সেটা হচ্ছে বি আর ভিডি। ভিডি হচ্ছে ড্রিফট ভেলোসিটি বা তারণ বেগ। সো এখন সেটা এখানে বসাও, আর ভিডি কে জাস্ট ভি লিখলেই হয়। তো এইখান থেকে আমরা সেই ফেমাস হল ভোল্টেজের ইকুয়েশন পেয়ে গেলাম, যে হল ভোল্টেজ ভিএইচ ইজ ইকুয়াল টু বিভিডি। এই টপিকটা আমার মনে হয় সামনাসামনি যদি আমি দেখাইতাম আরো তোমাদের বুঝতে সুবিধা হতো। সো তোমরা একটু এইটা মানে বাসায় চিন্তা করো, না বুঝলে আমাকে নেক্সট ক্লাসে আরেকবার বলো। এফ বিটা আরেকবার বলতে বলছো, আচ্ছা। এফ বি হচ্ছে চৌম্বক বল, এফ বি সূত্র হচ্ছে কি কিউ ভিবি। কিউ হচ্ছে ইলেকট্রনের চার্জ, ভি হচ্ছে ইলেকট্রনের বেগ, আর বি হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মান। তো এখানে তো এটা ইলেকট্রন, সো সেই ইলেকট্রনের উপর বল বের করছি। এখানে চৌম্বক ক্ষেত্রটা তো মনেই আছে যে চৌম্বক ক্ষেত্রটা এরকম ক্রস, আমরা কিন্তু এখানে চৌম্বক ক্ষেত্র অবশ্যই অ্যাপ্লাই করে রাখছি। বুঝলাম? ঠিক আছে, সো আমরা তাহলে শিখলাম যে এরকম একটা কন্ডাক্টরে আমরা যদি তার তলের সাথে মানে তার যে সারফেস সেটার সাথে লম্বভাবে যদি চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করি, তার সাথে লম্বভাবে যদি চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করি, আর সেখানে কারেন্ট ক্যারিয়ারের বেগ যদি ভি হয়, আর দুইটা প্লেট মানে ওইটার উইথ যদি ডি হয়, মানে এরকম একটা কন্ডাক্টরের, আমরা তো ইউজুয়ালি সিলিন্ড্রিক্যাল কন্ডাক্টর দেখে অভ্যস্ত, বাট এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার কেস। তো এটা যদি প্রস্থ ডি হয়, আর এদিকে যদি চৌম্বক ক্ষেত্র অ্যাপ্লাই করা হয় বি, আর কারেন্ট ক্যারিয়ারের বেগ যদি হয় ভি, তাহলে দুই প্রান্তে যে ভোল্টেজ ডিফারেন্সটা ক্রিয়েট হয়, মানে তুমি একটা ভোল্টমিটার দিয়ে যেটা মাপবা, সেই ভোল্টেজটা হচ্ছে ভিএইচ সমান বিভিডি। ওকে। আর কনসেপচুয়াল পার্টটা হচ্ছে যে তুমি দেখবা এই ভোল্টেজটা উপরে নেগেটিভ নিচে পজিটিভ আসছে, কারণ আসলেই ইলেকট্রন কারেন্ট ফ্লো করে, নট পজিটিভ চার্জ। সো এটা হচ্ছে তার প্রমাণ। সো আজকে আমাদের ম্যাগনেটিজম এই পর্যন্তই, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো এই রিলেটেড। ঠিক আছে, আমরা একটু 5টা মিনিট তাহলে একটা ব্রেক নেই, তারপর হচ্ছে আমি ম্যাথ স্টার্ট করবো। ঠিক আছে?